এভরিওয়ান। আজকে আমরা সবাই আজকে যেখানে মিলিত হয়েছি, নিশ্চয়ই আপনাদের আজকে এইটুকু ধারণা এসে গেছে আজকে আমরা কি ক্লাসের বেসিসে আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, তাই তো? একটা বেসিক ধারণা বা এই বিষয়টা সম্বন্ধে একটা জানার একটা আমূল ইচ্ছা নিয়ে সবাই আজকে আমরা এই ক্লাসটি করতে এসেছি। ওকে, আজকের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে পরাশরী হোরা। এই পরাশরী হোরা কি? এটা হচ্ছে প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বা শাখা, যা ঋষি পরাশরের নামের দ্বারা নামাঙ্কিত হয়েছে। ঠিক আছে, এই শাস্ত্রকে বৈদিক জ্যোতিষের এক আধুনিক রূপ দিতে এই শাস্ত্র অনেক অংশে অনেকভাবে কার্যকর। এর লেখককে ঋষি পরাশর, ঠিক আছে, এবং যা দেবর্ষী নারদ এবং তার পুত্র ঋষি ব্যাসদেব দ্বারা বংশধর দ্বারা লিখিত হয়েছিল। এক সেকেন্ড, একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা ফোনটা নিয়ে অফ করে দেবো। আমি আমি আপনি আচ্ছা, আমি 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 ক্লাস করে আমি 9:30 সাড়ে নটা বুঝতে পারছেন, একটু 9:30 মতো ওয়েট করুন, আমি না না, ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, কত কি বললাম যেন? হ্যাঁ, যে নারদ পুত্র ব্যাসদেব দ্বারা এই গ্রন্থ রচয়িত হয়েছে। এই শাস্ত্রের মূল জিনিসটা হচ্ছে আমাদের 12টা ভাব, 9টা নক্ষত্র এবং 12টা রাশিকে নিয়ে মেনলি এর মূল পরিকাঠামো তৈরি হয়েছে এবং বিভিন্ন যোগ এবং গোচর পদ্ধতি দ্বারা, ঠিক আছে। এবং এই হোরা শাস্ত্র দ্বারা আমরা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো কিছু এবং যে কোনো কিছু সম্বন্ধে একটা সঠিক এবং পারফেক্ট দিশা আমরা পেতে পারি। তাই এই পরাশরী শাস্ত্র আজ নয়, এটা বহু বছর পুরনো, প্রায় আমাদের বেদান্ত যে সময়ে, সেই সময়ের শাস্ত্র। আজ আমরা এটাকে নতুনভাবে ডিকোড করে এই শাস্ত্রটাকে আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা একটা সময় সংস্কৃততে লেখা ছিল, সেখান থেকে ক্রমে ক্রমে এটা আজকে এতটাই আমাদের চলিত ভাষা বা আমাদের সাধু ভাষা থেকে আমাদের চলিত বাংলা ভাষায় রূপান্তরিত করা হয়েছে। এই শাস্ত্রটাকে নিয়ে ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই, কোনো জটিলতা নেই বা কোনো ক্রিটিক্যাল কোনো ব্যাপার নেই। এটার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজির একটা বেসিক ধারণা থাকলেই আপনি এটাকে অবলম্বন করে মানুষদের সঠিক দিক এবং দিশা দিতে পারবেন। এমনকি এই শাস্ত্র দ্বারা আপনি মানুষের কর্ম, মানুষের আপদ বিপদ এবং মানুষের মৃত্যু পর্যন্ত গণনা করতে পারেন। এই শাস্ত্রের দ্বারা আমরা মানুষের মৃত্যু পর্যন্ত গণনা করতে পারি। আর দেরি করব না, বিলম্বিত করব না, কারণ অনেকেই এই এখনই জয়েন করছে আস্তে আস্তে, কারণ সবাই মনে হচ্ছে এইটাই টোটালি করছিল, তাই সবারই লেট হয়েছে। হ্যাঁ, ঠিক। তো সেই ক্ষেত্রে একটা কথাই বলবো, আজকে আর 2-3 মিনিট ওয়েট করে আমরা আজকের ক্লাসটা শুরু করে দেব। আমি আমার কথা বলে আর দীর্ঘায়িত করব না। আমি আমার মাইক্রোফোন আজকে আমাদের যে শিক্ষিকা আপনাদের ক্লাসটা করবেন তার কাছে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করে দেব। তিনি হচ্ছে পল্লবী রয় চৌধুরী। পল্লবী ম্যাডাম, আপনি আপনার নমস্কার। শুরু করুন। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো ঠিক মতো? একটু কেউ বলুন।
হ্যাঁ দিদি, গুড ইভিনিং ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর কথা শোনা যাচ্ছে পরিষ্কার ভাবে? কথা হ্যাঁ, শোনা পরিষ্কার যাচ্ছে। আসছে? একদম আচ্ছা, তাহলে ক্লিয়ার আমি আসছে। শুরু করতে পারি তো? একদম শুরু করুন। আচ্ছা, স্যার যেটা বললেন সেটা একদমই মানে ইন এ নাটশেল, খুব ছোটর মধ্যে উনি সুন্দর করে একটা মুখবন্ধ উপস্থাপন করলেন আমাদের সামনে। এর জন্য ওনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ। তো আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে পরাশরী ঘোড়া। ঘোড়া, ঘোড়া শব্দের একটি চলিত বাংলা মানে হচ্ছে সময়। এই হোড়া শব্দটি থেকে এসছে আমাদের একটি শব্দ হোরারি। অনেক সময় দেখা যায় যে পুরোনো দিনের আমলে যে জ্যোতিষীরা আছেন তাদের দেখবেন একটা করে যখন তারা প্যাড করতো না, রাইটিং প্যাড, উপরে লেখা থাকতো হোরারি বিশ্লেষণ। এখন হয়তো লেখাটা লেখা হয় না, অনেকেই লেখে না। পুরোনো মানে আজ থেকে এখন তো কেপি হোক, আধুনিক জ্যোতিষ হোক, লাল কিতাবটাকেও, লাল কিতাবও অবশ্যই একটা পুরোনো একটা শাস্ত্র, সেটাকে নতুন করে চালু করে আবার নতুন ফরম্যাটে আমরা আমাদের কাছে পাচ্ছি। তো সেরকমই আগে লেখা থাকতো হোরারি বিচার করা হয়। তো এই হোরারি, হোরারিটাই যে যে টার্মটা আছে, টার্মিনোলজি, এটা এসছেই কিন্তু হোরা থেকে। হোরার একদম চলিত মানে হচ্ছে সময়। যে আমরা তো সময়ের একটা, কি বলবো, চক্রব্যূহের মধ্যে গাঁথা। তো একটা মানুষ জ্যোতিষীর কাছে যাক বা যারা যার কাছেই যাক না কেন, মানে জ্যোতিষী হোক, গণক, আগেকার দিনে হতো না গুণে বলতে পারতো গণককার, তো তাদের কাছে যাওয়ার যে মূল কারণ সেটাই কি, এটা হচ্ছে সময়। যে আমার এই কৃতকার্য যেটার জন্য আমি দৌড়চ্ছি, যেটা আমার কাঙ্ক্ষিত, যেটার জন্য আমি আশা করে বসে আছি, এটা কবে হবে। আমরা সবাই মোটামুটি কম বেশি ইউটিউব, ফেসবুক বা অন্যান্য কিছু দৌলতে হোক বা পাড়ায় চলতে এখন অনেকেই গজে ওঠার টুকটাক জ্যোতিষ জ্যোতিষ দেখা যায়। মানে যাকে কোনোদিন জানতাম না জ্যোতিষ নিয়ে কতদূর পড়াশোনা করেছে জানি না, সেও এখন জ্যোতিষ হয়ে গেছে এগুলোর দৌলতে। তো সেই ক্ষেত্রে দেখবেন নর্মাল যে জ্যোতিষ শাস্ত্র, যে এই সূর্য কি করে, রবি কি করে, মার্কারি কি করে, এটা যদি এখন আপনার বাড়ির একটা 10 বা 12 এর বাচ্চা থাকে, তাকে জিজ্ঞেস করলেও দেখবেন সে কিন্তু জানে যে সূর্য বাবার প্রতীক, চন্দ্র মায়ের প্রতীক, মঙ্গল ভাইয়ের প্রতীক। তো এইগুলো ছাড়া, এগুলো তো একটা অ্যাডিশনাল পার্ট রয়েছে, কিন্তু অরিজিনালি দেখবেন এগুলো তো মোটামুটি সবাই জানে, কিন্তু আমরা ঠিক তাকেই প্রায়োরিটি দেব যে যে মানুষটা আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে অথবা কিছুটা ওই পিন পয়েন্ট প্রেডিকশনের +5 -5 এরকম জায়গার সময়টাকে বলতে পারবে। সাপোজ ফর এক্সাম্পল, ধরো কেউ চাকরির পরীক্ষা দিয়েছে, এবার সেক্ষেত্রে সে হয়তো আমাকে প্রশ্ন করলো অথবা স্যারকে প্রশ্ন করলো যে স্যার আমি চাকরির পরীক্ষাটা দিতে যাচ্ছি, আহ, আমার চাকরিটা কবে হবে, বা এই পরীক্ষাটা আমার পক্ষে, এই যে যাচ্ছি সফল হব তো, এই যে সফল হব তো, তার মানে তার মনের একটা প্রশ্ন তৈরি হলো। এখান থেকে শুরু হলো কি, জীবন জিজ্ঞাসা। জীবন জিজ্ঞাসাটা কোথায় প্রতিফলিত হলো? প্রতিফলিত হলো হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে। তোমরা যারা যারা আছো, বুঝতে যদি কোথাও মনে হয় কোথাও একটু খামতি হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে অথবা স্যারকে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন তো থাকলে এই, অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আমি এক এক করে তাদের কোশ্চেন নিয়ে নেব। আচ্ছা তাহলে আমি শুরু করছি আবার। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা একটা জীবন জিজ্ঞাসা নিয়ে কিন্তু উৎকণ্ঠা বা আকুলতা নিয়ে কিন্তু একজন মানুষের কাছে যাচ্ছি। সে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেক রকমের প্রবলেম হতে পারে। কারোর হয়তো বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে, কারোর ছেলে পড়াশোনা করছে না, কারোর হয়তো স্বামী স্ত্রীর মধ্যে খুব মধুর সম্পর্ক, বিশ্বাসের বন্ধনে হয়তো ফাটল বা চিট ধরেছে। তা আমরা প্রথমেই কি জানতে চাই, প্রথমেই কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত মানে কি বলবো, একটা আমাদের ইনটিউশনটাই যাই কি যে আমার এটা কবে হবে, যে যেটাই হোক, ভালো হোক খারাপ হোক, এটা আমার কবে হবে। এই কবে হবে থেকে এই কবে,
এই কবেটার পেছনের যে ইতিহাসটা আছে ওটা খুঁজতে খুঁজতে চলে গেল কি সময়। এই সময় যে নির্ধারণ করা হয়, সময় নির্ধারণ কিন্তু জ্যোতিষের মতো একটা এত বড় প্রাচীনত্ব বিষয়ের একটা মূল ভিত্তি স্তর। কারণ যে জ্যোতিষী সঠিকভাবে সময় নিরূপণ করতে পারে না, তার কাছে কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু ঠিক শাস্ত্র হলো না। কারণ জ্যোতিষ এমনই একটা শাস্ত্র যেখান থেকে কিন্তু দাঁড়িয়েই আছে ওটা সময় আর গণনার উপরেতে। কোন ঘরে কি বসলে, কোন গ্রহ কি বসলে, এটা সমস্ত জ্যোতিষীরা জানে, জানে না বলে কেউ নেই। মোটামুটি যারা এখন বাজারে করে খাচ্ছে, নাম করে ফেলেছেন বা নাম করেননি, প্রত্যেকেই জানে। তো মানে বেসিক ফান্ডা কি, রুল অফ ঘোরার বেসিক ফান্ডা হচ্ছে আমার যে টাইমটা আছে আমি সময়ের পেছনে দৌড়াবো, এটাই হচ্ছে ঘোরারির মূল লক্ষ্য। এবং তোমরা দেখবে যে তখনকার দিনে তো আমাদের মতো এরকম দেয়াল ঘড়ি, বড় বড় ঘড়ি ছিল না। তখন দুটো ঘড়ি ব্যবহার করা হতো। সেটা হচ্ছে ওরা ঠিক ঘড়িকে ঘড়ি বলেও বলতো না, ওরা ওদের তখনকার দিয়ে ওদের যে কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ আছে তাতে কথা বলতো যে সূর্য ঘড়ি, আরেকটা হচ্ছে বালি ঘড়ি। বালি ঘড়ি কারা কারা দেখেছো? এখন তো অনেকে শোপিস হিসেবে রাখে বাড়িতে। বালি ঘড়ি দেখেছো? সিনেমায় বা ইয়েতে দেখেছি। হ্যাঁ, না না, এখন তো অনেকেই শোপিস হিসেবে রাখে বালি ঘড়ি। এরকম দুটো কাঁচের এরকম মাঝখানে একটা সরু একটা জায়গার মধ্যে দিয়ে কণা কণা করে অল্প অল্প করে বালি পড়ে। আগে নিচের ওপর থেকে নিচের পাত্রে জড়ো হয়, আবার ওটাকে উল্টে দিলে ওটা আবার ওপর পাত্র থেকে ধীরে 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 নিচের পাত্রে জড়ো হয়। এই সময় যখন নির্ধারণ করা হতো, তখন এই বালি ঘড়ির মাধ্যমে কিন্তু আগেকার দিনে সময় নির্ধারণ করা হতো। সূর্য ঘড়ি আছে একটা, সূর্য ঘড়িটা হচ্ছে এরকম বড় মাঠের মাঝখানে রাখা হতো। আর সূর্য ঘড়ির যে কাঁটা থাকতো, ওই কাঁটার উপর সূর্যের আলো পড়তো। তখনকার দিনে কি হতো, সূর্যের যে আলোটা পড়ছে আমরা কি জানি, একদম 10-12টা মাথার মাথার উপরে সূর্য থাকবে। আমার ছায়াটা মানে সেই হিসেবে ছায়াটা পড়বে না, সূর্য মাথার উপরেতে। এবার ওইভাবে হিসেব করে 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 কিন্তু ওরা সময় নির্ধারণ করতো যে এখন মোটামুটি মানে মধ্য গগনে সূর্য, মানে আমার দুপুরের একটু আগের সময়। আবার সূর্য গোধূলিতে দুপুরের পরে চলে গেছে, মানে এখন দুপুরের পরে মানে গোধূলি, সন্ধ্যা আর দুপুরের মধ্যবর্তী অবস্থা। এইভাবে কিন্তু যতদিন ঘড়ি আবিষ্কার না হয়েছে ততদিন কিন্তু ওরা টাইম নির্ধারণ করেছে। তো এই যে শাখাটা, এই যে ঘোড়ারই সম্পূর্ণভাবে একটা গণনামূলক জ্যোতিষের অতি প্রাচীন এবং একটা বিতর্কিত শাখা। সবাই কিন্তু হোরার নিয়ে বা হোরারি নিয়ে খুব একটা স্টাডি করে না, আমি এখনো অব্দি দেখেছি। করে, একদম যে কেউ করে না বলবো না, তবে এটা সব থেকে বেশি স্টাডি হয় সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। সাউথ ইন্ডিয়ার যদি আরো অন্যান্য যেরকম বিশেষ করে ফর এক্সাম্পল নারী, নারী জ্যোতিষ যারা পড়েছো বা জানো, রকম নারী আছে। বিশেষ করে নন্দী নারী, ভৃগু নন্দী নারী, এইগুলোর মধ্যে কিন্তু ঘোড়া ছাড়া কিন্তু এগুলোর সময় গণনা এক ফোঁটাও কিন্তু সম্ভব নয়। এবার এখানে আরো নারী আছে, চন্দ্রকলা নারী আছে, সূর্যকলা নারী আছে, মীনা নারী আছে। তো সেখানে তো অবশ্যই লাগবে, ওগুলো তো আরো কঠিন কঠিন যাকে বলে পাঠ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে এমনই একটি জ্যোতিষ শাস্ত্রের একটি এমন বিতর্কিত শাখা যে তার মাধ্যমে আমরা প্রপারলি সময় নিরূপণ করছি। বা যদি সম্পূর্ণ সময় নিরূপণ করতে নাও পারি, কিছুটা সময়ের কাছাকাছি 19-20 কিছু আমরা সময়টা বলছি। যেরকম ধরো আমি হয়তো বললাম যে রামের চাকরি হয়ে যাবে পরের বছরে সেপ্টেম্বরের মধ্যে। এবার পরের বছরের সেপ্টেম্বরের মধ্যে মানে একটা লং সময়। এবার আমি যদি এইটাকেই বলি যে রামের চাকরি পরের বছরে আগস্টের আহ 3য় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, আমি একটা বড় একটা ইনল্যাট সময়কে কেটে 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 কি করছি, ছোট করছি, মানে আরো স্পেসিফাই করছি। এই যত স্পেসিফাই করা যায় ততই কিন্তু ঘোড়ার গুরুত্ব বাড়ে। বোঝা যাচ্ছে? মানে যা যা বলছি বুঝতে পারছো তো সবাই? একটু রেসপন্স করো, হ্যাঁ। হ্যালো। বোঝা যাচ্ছে ম্যাডাম? বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে কি দেখলাম যে ঘোড়া শাস্ত্রটা
একটি বিতর্কিত শাখা, কিন্তু এখানে যেটা করা হয় আমরা কোনো এনলার্জ করা টাইমকে ছোট করে করে কিন্তু আমরা বলতে পারি যে একটা এত বড় সময় নিরূপণ করতে আমার কি অন্ধকারের মধ্যে হাত রাখতে হবে, অন্ধের মতো যে এত বড় সময়টা জ্যোতিষী বললো তাহলে কোনটা হবে। কিন্তু আমি যদি ছোট করে বলি যে এই স্পেসিফিক সময় থেকে এই স্পেসিফিক সময় 15 দিন, 20 দিন, 1 মাস, তাহলে কি যে বলছে আর যে শুনছে, যে বলছে তার থেকে যে শুনছে তার মনের মধ্যে কিন্তু একাগ্রতা এবং বিশ্বাসের জায়গাটা, বিশ্বাসের যে বন্ধনটা আরো অনেক বেশি শক্তপোক্ত এবং মজবুত হবে। খোলাশাস্ত্রের যদি প্রাচীনত্ব বা প্রাচীন ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা সেখান থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে এটা 1800 থেকে 1900 যে শতক যখন, তখন কিন্তু এটা তার আগে খুব ভালো চলেছে, মানে ভীষণ ভাবে চলেছে। এই 1800 বা 1900 শতক যখন, তখন সেই সময় থেকে কিন্তু হোরাশাস্ত্রের জায়গাটা কি হলো, ওটা আস্তে আস্তে পতন হয়ে গেল। কেন পতন হয়ে গেল? কারণ শুধু হিন্দুত্ববাদে যে 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 বড় বড় যে এভিডেন্স, মানে ধরো এই যে জ্যোতিষের যে লেখা, আগে তো এগুলো সমস্তগুলো তালপত্রে লেখা হতো। এখনো যারা যদি কেউ সাউথ ইন্ডিয়ান স্টাডি করো তারা দেখবে অরিজিনাল নারী, অরিজিনাল নারীর মধ্যে দু রকম নারী আছে যেগুলো আমাদের এখানে শেখানো হয় না। তামিলে যারা মানে তামিলিয়ান যারা তারা জানে যে সেটা হচ্ছে জীবা নারী, একটা অজীবা নারী। এই নারীগুলো ওখানকার লোক ছাড়া কিন্তু কাউকে শেখানো হয় না, ওটা ওদের একদম এক্সক্লুসিভলি, মানে মোস্ট অফ দ্য মোস্ট হিডেন সিক্রেট, সহজে কিন্তু ওদের কাছ থেকে পাওয়া যায় না দিদি। তো ওই সাউথ ইন্ডিয়ানের ক্ষেত্রে হচ্ছে কি, ওখানে যে লেখাগুলো সমস্ত তালপাতায় লেখা হতো। বা আমাদের পুরোনো দিনের যত পুঁথি আছে, সে ধরো শাক্ত পদাবলীর পুঁথি হোক, আমাদের কীর্তনীয় যে পুঁথিগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বা তন্ত্রোক্ত কোনো পুঁথি হোক, সেগুলো সমস্ত কিন্তু লেখা হতো শুকনো তালপাতার উপরে। এবার এইগুলো করা হচ্ছে কি, তালপাতা গুলোকে নিয়ে এরকম বাইন্ড করে 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 রেখে দেওয়া হতো। এতবার ভারতের ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভারতীয় সংস্কৃতিকে একেবারে পর্যায়ে পর্যায়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য মুসলমান আক্রমণ হয়েছে, ততবার হয়েছে কি এই আমাদের যে বড় বড় সম্পদগুলো ওরা কি করেছে, নয় লুট করে নিয়েছে, নয় ওরা নিয়ে গিয়ে একটু যারা বুঝেছে তারা ওদের মতো করে ওটাকে ইম্প্রোভাইজ করে নিয়েছে, অথবা করেছে কি ধরে এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দিলে তার মানে কি ওর কোনো আর চিহ্নই রইল না। তো তার মধ্যে থেকে যে যেটুকুনি পাওয়া গেছে সেইটুকুনিকে পাঠোদ্ধার করে আস্তে আস্তে কিন্তু আজকে এই অবস্থা, গতানুগতিক পর্যায়ে বর্তমানে আধুনিক গবেষণা করে করে আজকে এই অবস্থায় কিন্তু উন্নীত হয়েছে। এছাড়া শুধু ভারত নয়, এই হোরা বা সময় যত রকম যত দেশ থেকে এই জ্যোতিষের আবির্ভাব, যেমন ধরো জ্যোতিষের আহ যদি আবির্ভাব বলি, ভারতীয় যখন চলছে, ভারতীয় জ্যোতিষ যখন বিকাশ লাভ করছে, সঙ্গে সঙ্গে কিন্তু বাইরের দেশে কিন্তু মিশরীয় জ্যোতিষও কিন্তু একইভাবে বিকাশ লাভ করেছে। ব্যাবিলনীয় জ্যোতিষ ছিল, ইহুদিরা বিশেষ করে খ্রিস্টান ধর্মের যে ব্যাপারগুলো ছিল সেইখানেও কিন্তু আমরা যদি খুঁজি, ওখানেও কিন্তু এই ঘোড়াকে বলা হয় টাইমিং অফ ইভেন্ট, ঘটনার সময় এই হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো। যতটুকুনি বললাম তাতে কি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? যদি থাকে তো একটু হাত তোলো, বা স্যারকে বলো যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। সেই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ইফ এনি কোশ্চেন প্লিজ টেল। যে পর্যন্ত আপনাদেরকে বোঝানো হলো সেই পর্যন্ত কি কারো কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আমরা এগাতে পারি। সাবজেক্ট নিয়ে কিন্তু ভয় পেয়ে লুকিয়ে থাকলে হবে না, একদম ভালো করে বুঝুন। যত সামনে আসবেন, যত কারণ কোশ্চেন করবেন, তত নিজেদের জ্ঞান বাড়বে। আর কোশ্চেন করলে কারণ নিজেদের মধ্যে হ্যাঁ, জ্ঞান সেগুলোকে ট্রান্সফরমেশন হয়। তাই ভয় পাবেন না, কারণ লজ্জা পাবেন না। যে যত বেশি এখন কোশ্চেন এখানে করে সেই স্টুডেন্ট তত ভালো, এটা একদম আমি বলি। নিশ্চয়ই আমার ক্লাসে যারা ক্লাস করেন এখানে তারা জানেন আমি যে স্টুডেন্ট এখানে সবথেকে বেশি কিন্তু কোশ্চেন করে লজ্জা তাকে আমি পাওয়ার বেশি কিছু প্রায়োরিটি নেই, দিই। লজ্জার কিছু নেই। সবাই একদম বিশাল কিছু জেনে কেউ আসেনি, আর সবাই আমরা কাজ করতে করতে কিন্তু শিখছি বা শিখবো। তাই একদম যেহেতু এখানে অনেক নতুন নতুন টার্ম আমরা পাবো, সেই টার্ম গুলোর উপর ভিত্তি করে ব্যাপারটা যদি ভেতরে চলে গেলে যখন হয়ে যাবে ব্যাপারটা কিছুই না, নর্মাল আমাদের জোডিয়াকের খেলা, এছাড়া কিচ্ছু না, শুধু টপিক বা শুধুমাত্র টেকনিকটা আলাদা, পার্থক্য এইটুকু।
তো যদি আপনারা বলেন, এরপরে আমরা বেশ কিছু টার্মের উপর ঢুকবো, কারণ এই টার্ম গুলো কিন্তু বোঝার জন্য কিন্তু আগের যে ইতিহাসটা বললাম, ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা জানা একটুখানি দরকার ছিল বলে আমি একটু বলে নিলাম। এবার আপনারা বলুন যে আমি কি টার্মটা শুরু করব, মানে তার মানে যদি আপনারা বলেন তাহলে বুঝবো যে আপনারা পুরোটাই বুঝেছেন বা বুঝতে পেরেছেন, যতটুকুনি ওপর আমি ফোকাস করার চেষ্টা করছি। আমার মনে হয় শুরু করলেই ম্যাডাম ভালো হবে, কারণ আমরা সবাই জানি যে বর্তমানকে জানতে হলে, বর্তমানে কিছু শিখতে হলে অতীতকে এবং ইতিহাসকে জানা দরকার, যেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝালেন। আমার তো খুবই ভালো লাগলো। আমার মনে হয় কন্টিনিউ করলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার বলছি, যদি কারোর মনে হয় খাতায় লিখবে লিখে নিতে পারো, আর যদি মনে হয় শুধু শুনবে শুনতে পারো। এই হোরারি বিচারের মূল একটা ভিত্তি আছে। ভিত্তি মানে কি বলি আমরা, যেটাকে বলি না যে শিলান্যাস, ভিত্তি প্রস্তর, মানে এটা হচ্ছে বেস লাইন। বেস লাইনের উপর থেকে আস্তে আস্তে একতলা, দুতলা, তিনতলা, এবার লেয়ার লেয়ার, মাল্টি লেয়ার বিল্ডিং, মাল্টিপ্লেক্স তৈরি করে। এবার কি কি আমার টার্ম জানা দরকার, এছাড়া আরো অনেক টার্ম আছে, তো আমি আমি কটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। যেমন হচ্ছে লগ্নেশ। লগ্নেশ মানে হচ্ছে ইশ থেকে আমরা বলি না ঈশ্বর, ঈশ্বরের ইশ মানে লগ্নের ঈশ্বর, লগ্নের অধিপতি, লগ্নেশ। কারকেশ, কারকেশ মানে আমি যে ঘটনাটা জন্য দৌড়চ্ছি তার যে অধিপতি, মানে ধরো যদি কারকেশটা বলি, মানে একটা পার্টিকুলার কাজ। কারক, কারক আমরা বাংলায় পড়েছি কর্তৃকারক, কর্মকারক, করণকারক। কারক মানে কি, যার দ্বারা কর্তা কার্য সম্পাদন করছে। তো কারকেশ মানে ধরো একটা এমন কোশ্চেন এলো, যে কোশ্চেনটার জন্য আমার রেসপন্সিবল প্ল্যানেট কি, আমি কারোর সঙ্গে যুদ্ধ করব, আমি যুদ্ধ করতে চাই, আমি রণাঙ্গনে অবতীর্ণ হব। তো সেই ক্ষেত্রে আমার কারকেশ কি হবে, সেখানে মঙ্গল। আমি সরকারি চাকরি করব, মানে আমি রাজ সম্মানে ভূষিত হব, আমার কারকেশ কি হবে, সূর্য। আমি খুব হ্যাপিলি দাম্পত্য জীবন পালন করব, আমার কারকেশ কি হবে, শুক্র। আমি ভীষণভাবে আমার বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে সবাইকে মোহিত করে রাখবো, আমার কারকেশ কি হবে, রাহু। আমি আমার আধ্যাত্ম জ্ঞান, আধ্যাত্মবাদ দিয়ে আমার অন্তর্দৃষ্টি, আমার মনন, আমার দর্শনের বিকাশ লাভ করব, বিকাশ লাভ করাবো, এবং সেখান থেকে আমি আমার আহ জীবন, মানে বর্তমানের যে জীবন, মানে মনুষ্য জীবন থেকে আস্তে আস্তে আমার আত্মার উত্তরণ করব। এই টোটাল যে এপিসোডটা, এই ঘটনার কারকেশ কি হবে, খুব হাই পাওয়ারে যদি কারোর কেতু থাকে, মানে কেতু প্রচন্ড ডেভিয়েটেড কেতু যদি হয়, সরি এক্সঅল্টেড কেতু যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা টাইমে কিন্তু এইরকম হয়ে যায়। মানে যত রকমের স্পিরিচুয়াল কাজ হবে তার মধ্যে কিন্তু কেতুর একটা অ্যাট্রিবিউশন থাকে। কারকেশ হলো কি, কর্মের ঈশ্বর, কারকের ঈশ্বর কারকেশ, লগ্নের ঈশ্বর লগ্নেশ। এইটুকুনি তো কারোর বুঝতে অসুবিধা আছে? এইটুকুনি তো কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? ম্যাম একটা না কোশ্চেন করতে ম্যাডাম। পারি? অবশ্যই অবশ্যই, বলো। না, এটা জিজ্ঞেস করছিলাম যে আমি ধরুন আমি আমার ব্যাংক ব্যালেন্স দেখবো, তো তখন আমি হুম, যেহেতু আমরা শুক্রকে ধরি টাকা পয়সার জন্য, তো তাহলে আমি শুক্রকেই দেখবো। হ্যাঁ, এটা হবে তোমার কারকের। ব্যাংক, হ্যাঁ, একদম একদম, তোমার ধরো সম্পদ, সম্পদ মানে কি আমার ব্যাংক, ব্যাংক ওয়েলথ। ব্যালেন্সে শুধু সম্পদ না, ওয়েলথ। হ্যাঁ, হ্যাঁ। ওয়েলথ মানে আমি যখন আমি যেটা নিয়ে প্রশ্ন করছি তার তো একটা প্ল্যানেটারি অ্যাকশন আছে, মানে সেটাকে তো কোনো একটা প্ল্যানেট নিশ্চয়ই দেখছে। তো তখন ওই প্ল্যানেটটা হচ্ছে তার কারকেশ, মানে আমার কর্মটাকে সম্পাদিত করতে যে গ্রহটা সব থেকে বেশি বলবত্তা কাজ করছে। তাহলে ম্যাম, তাহলে কি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্ল্যানেট ভাগ করে দেওয়া আছে? অবশ্যই অবশ্যই আছে, 100 বার আছে। Yes.
না, যেমন আমি পুরোটা জানি না, আমিও এখনো শিখছি। তো এখন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রসপারিটির জন্য আমরা বৃহস্পতিও দেখছি, শুক্রও দেখছি। হ্যাঁ, এবার শোনো, ঠিকই, আমরা দুটোই দেখছি। অরিজিনালি বড় লোক মানে কোটিপতি ধনী যদি হতে হয়, সম্পদশালী হতে হয়, তাহলে কিন্তু শুক্রকে প্রথম দেখতে হবে। আমরা লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবার, কিন্তু লক্ষ্মী পুজো অরিজিনালি করা হয় শুক্রবার। মহালক্ষ্মী হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, মা লক্ষ্মী শ্রী দাত্রী শুক্রবার। কিন্তু অবশ্যই শুক্রবার আজকে যেটা বড় করা হয় কমলা, কমলা শ্রী, মানে তান্ত্রিক লক্ষ্মী যেটা আছে সেটা হচ্ছে কমলা। দেখবে অষ্টলক্ষ্মী পুজো করা হয়, চারটে গণেশ থাকে তার দিকে, চারটে হাতি থাকে, সাদা হাতি, মানে সাদা হচ্ছে শুক্রের প্রতীক ওদের, দেখবে। আর সঙ্গে সঙ্গে এরকম ওই মা কমলার যে অবয়বটা, ওটা লক্ষ্মীর থেকে কিন্তু অনেক অন্যরকম ভাষা, লক্ষ্মীর থেকেও সুন্দর। আমি লক্ষ্মীকে অসুন্দর বলছি না, মানে লক্ষ্মীর যে সাজসজ্জা তার থেকে আরো বেশি সাজসজ্জা এবং আরো সম্পদশালী। কেউ যদি লক্ষ্মী পুজো করে তার যে ফলটা হবে, তার হুম, থেকে কেউ যদি কমলাকে ডাকে তার দ্বিগুণ কেন 4 গুণ ফল হবে। আচ্ছা, ধন্যবাদ। এবার কেউ, এটাই জানার হ্যাঁ, যে প্রত্যেকটা তাহলে আলাদা আলাদা, মানে কারো কথাগুলো আমাদের বুঝে নিতে হবে। অবশ্যই অবশ্যই এটা এটা বুঝতে পারবে, এটা এটা এমন কোনো ব্যাপার নয়, মানে এটা যখন কোশ্চেন আসবে না, কোশ্চেন এই দিদি তারকতা নির্ভর করে। দিদি হ্যাঁ, হ্যাঁ, বলছি এইটা একটু বলবে কেন লক্ষ্মীকে ডাকার থেকে কমলাকে ডাকলে কেন বেশি হয়? এই দুটোই বলছি। এটা আমাদের আজকে আজকের বড় অ্যাকচুয়ালি বিষয় না, এটা এই যে আমাদের আজকে একটু আলোচ্য স্পেশাল, বিষয় না। লক্ষ্মী দেবী এটা আমাদের আলোচনা ক্লাসে অ্যাকচুয়ালি ঢুকে সময় আরো পড়েছেন। হবে। এইটা এইটা আমরা এই জায়গাগুলো না, আমাদের এটা এখন রেগুলার আলোচনা করলে আমরা রেগুলার আমাদের যে মূল ক্লাসটা লক্ষ্য থেকে হারিয়ে যাবো, লক্ষ্মীকে ডাকতে গিয়ে এক্স্যাক্টলি লক্ষ্য কিন্তু ভ্রষ্ট ভ্রষ্ট হয়ে যাবে। হয়ে যাবে। তখন শনি, আচ্ছা, শনি আবার দেবে, আজকে পোটারে দিন, স্বস্তিকবাবু আপনি আজকে হাত অষ্টমী তুলেছিলেন, পোটার কিছু কিন্তু বলবেন? শনি দেবে এবার। স্বস্তিকবাবু কিছু বলার থাকলে বলুন। না, ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই আপনার লাক্সারি লাইফ আর ওয়েলথ বা সম্পদের জন্য গুরু বৃহস্পতির যে এটা, ওইটাই ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক আচ্ছা, ইউ স্যার, হ্যাঁ, অ্যান্ড অবশ্যই। থ্যাংক ইউ আমি যিনি কোশ্চেনটা করেছিলেন। আরেকটা কথা একটু না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন, বৃহস্পতিকে আমরা তখনই এখানে ইনকর্পোরেট করছি, বৃহস্পতি হচ্ছে আপনার এই সম্পদটাকে আটকে রাখবে, স্টেবিলিটি দেবে। আপনার বৃহস্পতি খারাপ, আপনার ধন ধান্যে পুষ্টে ভরা, ওই খিচুড়ি সম করা ওই সম্পদ, হ্যাঁ, ওই সম্পদ তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হয়ে যাবে। আর বৃহস্পতি করবে কি, সম্পদের হাতটাকে এরকম চেপে ধরে এখানে বসো, উঠবে না, এইটা করে দেবে। তাই আমরা দেখবেন কেউ খুব বৃহস্পতিবারে সুন্দর লক্ষ্মী বোঝালো, পুজো করে, কেউ শুক্রবারে লক্ষ্মী পুজো করে, খুব কিন্তু সুন্দর, এটা লক্ষ্মীকেই ডাকছে। খুব সুন্দর বোঝালো, খুব সুন্দর, এক্স্যাক্টলি এটাই হচ্ছে জাস্টিফিকেশন ভেনাস অ্যান্ড জুপিটারের। জুপিটারের ক্ষেত্রে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। নেক্সট। আচ্ছা, ম্যাডাম আচ্ছা, শরীরে রোগ ব্যাধির জন্য কোনটা দেখবো ম্যাডাম? না, রোগ ব্যাধি যখন হবে তখন এটাকে আমরা টানবো হচ্ছে কিছুটা মেডিকেল অ্যাস্ট্রোলজি। মেডিকেল অ্যাস্ট্রোলজির কিছু কিছু প্ল্যানেট আছে, ওই প্ল্যানেট ধরে ধরে, যেরকম ধরুন ব্লাড ক্যান্সার, আমি প্রথমেই দেখবো কিন্তু ব্লাড মানে মঙ্গল, ক্যান্সার মানে লুকিয়ে আছে, এখানে কেতুর অ্যাট্রিবিউট লাগবে। এখানে ক্যান্সারটা ঠিক কখন পড়বে, সময়, সেই সময়ের জন্য কোনো কোনো সময় কিন্তু আমার শনিকেও ডেকে আনা যেতে পারে, কেন ব্লাডের সঙ্গে কিন্তু হাড়ের যুক্ত থাকে। যাদের এই ব্লাড ক্যান্সার হয় তাদের কিন্তু হাড়েরও প্রবলেম হয়। কেন আপনি কোনোদিন কিন্তু, আমরা বলি যতই বলি না কেন, শনি মঙ্গল খারাপ, শনি মঙ্গল খারাপ একসঙ্গে থাকলে অশান্তি হয়, আপনি ভাবতে পারবেন জীবিত অবস্থায় আপনার রক্ত থেকে হাড়কে আলাদা করতে পারবেন? 100% লোকে যদি দেখেন নাক্ষত্রিক ভাবে ক্ষেত্র বিনিময় হয়ে অথবা আস্পেক ভাবে শনি মঙ্গলের যোগ আছে, আছে, আছে এবং থাকবেই। সুতরাং এখানে কোন রকম তাবিজ কবজ ফু চালান এসব দিয়ে কোনোভাবে অরিজিনাল শাস্ত্র বিজ্ঞানকে আপনি অবহেলা করতে পারেন না, সম্ভবই না। আর কেউ যদি বলে থাকে শনি মঙ্গল যোগ মানে আপনার এটা খারাপ হবে, খারাপ ওইভাবে খারাপ হয় না, বুঝলেন? ঠিক আছে ম্যাডাম, বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা আমি এবার শুরু করলাম তাহলে আমার টপিকে। আচ্ছা, লগ্নেশ গেল, কারকেশ গেল, তাজিক। তাজিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজ, কাজের একটা পয়েন্ট, মানে কাজের যে বিন্দু তাকে তাজিক বলা হয়। এবার দেখবেন আছে লেখা পাবেন কাম্বুলা, কাম্বুলা বলে একটা যোগ আছে। কাম্বুলা যোগ হচ্ছে ইথাসাল বলে, প্রথম বলবো ইথাসাল। ইথাসাল মানে হচ্ছে
আমার যে লগ্ন মানে আমার প্রশ্ন চলাকালীন বা প্রশ্ন বলাকালীন যে লগ্ন পড়ছে সেই লগ্নের সঙ্গে যদি 11th হাউস মানে আমার এই প্রশ্ন করাকালীন যে 11th হাউস যদি যুক্ত হয়, তখন সেই ক্ষেত্রে তাকে আমরা বলছি কি পিতাশা। মানে আপনি ধরুন কোশ্চেন করলেন যে আম, আমার ছেলে থাকে রাজস্থান, ওর ট্রান্সফারটা কলকাতায় হবে কিনা, এক্ষুনি আমাকে হয়তো প্রশ্ন করলেন। তাহলে এই যে প্রশ্নটা করলেন তার মানে আমি তো এখনের সময়টা দেখবো। এবার আমি দেখে বললাম যে আপনি মানে বাবা প্রশ্ন করেছে, বাবা মানে হচ্ছে আমাদের 9 নম্বর ঘর। বাবা প্রশ্ন করেছে কার জন্য? ছেলের জন্য, মানে 5 নম্বর ঘর। আমার প্রশ্ন চলাকালীন লগ্ন যেটা পড়লো হয়তো সিংহ লগ্ন পড়লো যখন আমার কাছে প্রশ্ন এলো, কিন্তু আমি কিন্তু ওই সিংহ লগ্ন ধরবো না। কেন ধরবো না? কারণ এই কথাটা বেরিয়েছে বাবার মুখ থেকে। কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। তার মানে আমার লগ্ন ধরতে হবে কিন্তু সিংহ থেকে পঞ্চম, মানে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। বুঝতে পেরেছেন? আমার কাছে যে কোনো কেউ প্রশ্ন করতে পারে। আমার কাছে যে ক্লায়েন্টই প্রশ্ন করবে তা নয়। আমার কাছে প্রশ্ন করতে পারে ক্লায়েন্টের মা, ক্লায়েন্টের বাবা, দিদি আমার মেয়ের বিয়ে কবে হবে, দিদি আমার মেয়ে এখানে একটা ভুল করে সম্পর্ক করেছে, ওটা কবে কাটা পড়বে, বা আমরা চাই না এই সম্পর্কটা নষ্ট হয়ে যাক, আমার মেয়ের বাচ্চা কবে হবে। কিছু না কিছু এরকম প্রশ্ন যে কোনো কেউ করতে পারে। যে প্রশ্ন করবে আমরা করবো কি তার প্রশ্নটা শুনবো, হিসাব করবো কখন? যাকে নিয়ে প্রশ্ন করছে তার রিলেশনশিপ। তার মানে এখানে আমরা কি জানতে পারলাম যে যখন প্রশ্ন আসবে অবশ্যই কিন্তু যে প্রশ্ন করছে মানে প্রশ্নকর্তার সাথে যাকে নিয়ে প্রশ্ন করছে তার সম্পর্কের দিকটাও কিন্তু একটা বড় ভাবে আলোচিত হবে। কারণ আমি যত সম্পর্ক জটিলতা করব তত কিন্তু ঘোড়া জটিল হয়ে যাবে। বুঝলেন? যদি বুঝতে না পারেন আমাকে একবার বলুন। হ্যালো? এই জায়গাটা আরেকবার বলুন ম্যাডাম। শুনুন, আপনি আমার কাছে প্রশ্ন করছেন আপনার ছেলে মানে বেবি কি, ছেলে না মেয়ে? আমার ছেলে ম্যাডাম। আচ্ছা, ছেলে বয়স কত? 30 ম্যাডাম। আচ্ছা, আপনি আমার কাছে প্রশ্ন করছেন যে ম্যাডাম আমার ছেলেটা 30 বছর বয়স হয়ে গেল, ও এতবার পরীক্ষা দিচ্ছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, তা ওর কি চাকরি হবে? বলে কোথায় হবে? কলকাতায় হবে না কলকাতার বাইরে হবে? এবার আপনি আমাকে এখন এই মুহূর্তে কটা বাজে? এই মুহূর্তে বাজে হচ্ছে 8টা 51। আপনি আমাকে প্রশ্নটা এই মুহূর্তে করলেন। এই মুহূর্তে প্রশ্ন যখন আপনি আমাকে করেছেন তাহলে আমাকে কি করতে হবে? মুহূর্ত গণনা। ঘোড়ার একটা বড় পার্ট আছে মুহূর্ত গণনা, তো ওটা অনেক বড় পার্ট, আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি না। তো এই যে প্রশ্ন করলেন এই 8টা 52 সময়টা আমি এখন ধরবো। 8টা 52 মানে এখন আমার একটা রাশিচক্র হবে। দাঁড়ান, এইটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ পার্ট, এই রাশিচক্র গণনা। এই যে এবার আমি করলাম ইনস্ট্যান্টলি, যখন আমার হাতে চলে এলো এটা, এবার আমি দেখলাম কি এই যে লিও, এই লিওতে পড়লো লগ্ন। ইনস্ট্যান্টলি যে কথা বলছি আমি, এই লগ্নটা পড়লো লিওতে। এবার বলি, যারা জ্যোতিষ জানে কি না জানে এখানে জানি না, নিশ্চয়ই আশা করবো প্রত্যেকেই বেশ কিছু বেসিক রুলস জানে। রাশি লগ্নর মধ্যে একটা পার্থক্য আছে। রাশি কাকে বলে? রাশি হচ্ছে যে কি একদম মানে গোদা বাংলায় বলতে গেলে যে কক্ষপথ থেকে সূর্য ঘুরছে তাকে আমরা 12টা মাস হিসেবে 12টা ভাগে ভাগ করছি, তাকে বলছি রাশি। আর প্রতিদিন সূর্য যে রাশিতে উদিত হচ্ছে তাকে বলছি আমরা লগ্ন। এটা এটা সবাই আশা করি জানেন তো? ম্যাম আরেকবার বলুন। ম্যাম আরেকবার আচ্ছা, বলুন। রাশি হচ্ছে সূর্যের যে কক্ষপথ, কারণ জ্যোতিষ কিন্তু রিলেটেড উইথ জিওগ্রাফি। অ্যাস্ট্রাল জিওগ্রাফি বলা হয়। অ্যাস্ট্রাল জিওগ্রাফি মানে ওপরের ভূগোল, নিচের নয়।
নিচেরও আছে। যখন আমরা স্টোন প্রেসক্রাইব করি তখন আমাদের নিচের ভূগোল দেখতে হয়, মানে কেমিক্যাল যে জিওগ্রাফি সেগুলো দেখতে হয়। আর যখন আমরা আকাশ গণনা করছি তখন অ্যাস্ট্রাল জিওগ্রাফি দেখতে হয়। তো সূর্যের কক্ষপথটা কিরকম বলুন তো, এইরকম শেপের মেথড। ওভাল শেপ। এইরকম হয় সূর্যের কক্ষপথটা। আশা করি দেখা যাচ্ছে। একদম। পাশে অনেকগুলো প্ল্যানেট থাকে, আমি একেবারে আঁকলাম, এবং এই কক্ষগুলোকে আবার ভাগ করা হয়, তাকে বলা হয় কক্ষ বা অরবাইটাল। অরবাইটালের আঁকাটা এখানে আঁকলে অনেকটা ভিডিভিডি হয়ে যাবে। তো সেইখান থেকে দেখতে গেলে এই একটা কক্ষপথকে আমরা 12টা ভাগে ভাগ করি। কেন? আমাদের 12 মাস, বাংলাতেও 12 মাস, ইংলিশেও 12 মাস। 12 মাসের জন্য আমরা কি করছি, ওই 12টা রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, এইভাবে সোজা দিয়ে যাচ্ছে মিনেতে। তো সূর্যের কক্ষপথকে আমরা 12 ভাগে ভাগ করি, তাকে বলি রাশি। আর সূর্য যখন আপনার ঈশান কোণ থেকে উদিত হচ্ছে, তখন ওইখানে যেদিনকে রাশিটা পড়ছে, যে রাশিটা পড়ছে মানে যে রাশিতে দিনের পর দিন সূর্য উদিত হয়, সেটাকে আমরা বলছি কি লগ্ন। সেই দিনের লগ্ন পার্টিকুলার লগ্ন কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তিত হয়। আমরা আমাদের সুবিধার্থে 5টা থেকে 5:30 এই টাইমে সূর্য উদিত হয় বলে একটা একটা স্ট্যাগনেন্ট একটা ধরে নিই। 2 ঘন্টা 4 মিনিট অন্তর চেঞ্জ হয়। চেঞ্জ হয়। আশা করি এটা একদম বেসিক, এখানে যে যতটুকুনি ক্লিয়ার করার আমি করে দিয়েছি, বোঝা যাচ্ছে। যদি না বোঝা যায় তাহলে আরেকবার বলতে পারেন, অসুবিধা নেই। আর বোঝা গেছে ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে এগোই। তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে ইথাসাল। ইথাসাল মানে কি? ইথাসাল মানে হচ্ছে যে এই যে লগ্ন, ধরুন এই সিংহ লগ্ন, এই সিংহ লগ্ন আপনি যখন প্রশ্ন করলেন, এই সিংহ লগ্নের সাপেক্ষে আমি কোথা থেকে ঘর ধরবো? 1 2 3 4 5। 5 মানে কি? মকর। আপনার কথা বলার সময় আমার রাশি লগ্ন হলো সিংহ। সিংহ একটা স্থির রাশি। আমি যখন ধরবো তখন ধরবো কি একটা মকর, মানে ওটা ওটা কি রাশি বলুন তো? ওটা একটা চর রাশি থেকে। মকরকে বলা হয় চর রাশি। কেন? আপনি আপনার ছেলের সম্বন্ধে জানতে চেয়েছেন। ছেলে মানে যখন প্রশ্ন করছেন সেই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর, সন্তান স্থান। মেয়ে বলেও সেটা ধনু হবে না? ধনু? না, ধনু কেন হবে? উনি কি মায়ের সম্বন্ধে জানতে চেয়েছেন? সিংহ, মায়ের সিংহ থেকে না? সিংহ ধরো না, সিংহ ধরে করতে হবে। সিংহ, সিংহ কন্যা, ধরতে হবে তুলা, কি? বৃশ্চিক, ধনু। ও হ্যাঁ, সরি সরি সরি, ঠিক ঠিক ঠিক, সরি, আই এম সরি। ধনু, হ্যাঁ, আমার মাঝখানে এটা লেখা ভুলে গেছে। ধনু হবে 1 2 3 4, হ্যাঁ। তাহলে এটা দেখলাম কি, এটা একটা স্থির রাশি। কিন্তু আমরা যখন প্রেডিকশন গণনা করব তখন কিন্তু আমাদের কাছে আসছে কি একটা অগ্নিচর রাশি। তার মানে শুনে রাখুন, যে কোনো প্রসঙ্গ, একমাত্র রোগ, ভালো করে মাথায় নিয়ে নিন, একমাত্র রোগ আর মৃত্যু আর হচ্ছে দেবী, এই প্রাসঙ্গিক যদি প্রশ্ন হয়, তখন যদি লগ্ন স্থির হয় সেটা সব থেকে বেটার। তখন যদি লগ্ন চর হয় তাহলে কিন্তু সেটা মোটেই খুব একটা সুখপ্রদ নয়, বা সেই এপিসোডটা খুব ভালো হবে বলে মনে হয় না। এটা কিন্তু ব্যতিক্রম। চর মানে আমরা কি বলি? চর মানে কি? যে চড়ে খায়, খুব তাড়াতাড়ি কাজ করে, যে দৌড়তে পারে, চর। কিন্তু যে স্থবির, যে বসে থাকে, সে কি খুব মানে খুব তার মানে মোবাইলে কি খুব বেশি আছে? তা তো নেই। সে এক জায়গায় দৌড়থো করে বসে আছে, তাকে কেউ ধরে নড়াবে চড়াবে, তারপরে সে কাজ করতে আরম্ভ করবে। কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আমার স্থির রাশির জন্য। বাচ্চা কেমন থাকবে, বাচ্চা পেটে রয়েছে, বাচ্চা কেমন থাকবে, এবার এটা যদি চর রাশিতে গিয়ে এর প্রশ্নের যদি অ্যাট্রিবিউট পড়ে, তাহলে সেক্ষেত্রে হবে কি, আমি বুঝবো কি বাচ্চা ওভার ওভার মুভমেন্ট করছে, জরায়ুর মধ্যে মায়ের পেটে বাচ্চা ওভার মুভমেন্ট করছে, সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি। কারোর জীবন, আমি চাই কি জীবনটা সেখানে স্থিমিত থাকুক মানে কি ওখানেই থেমে থাক। আমরা 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 কি চাই যে আমাদের বয়স বেড়ে যাক? কিন্তু আমাদের তো বয়স বাড়বে, আমরা তো বয়স সামনে রাখতে পারবো না।
তেমনি এখন একটা রোগগ্রস্ত রোগ, হয়তো কেউ মুমূর্ষু ব্যক্তি, আমরা কি কখনো মনে মনে ভাববো যে মরে মরে গেলেই ভালো হয়, যত তাড়াতাড়ি আপদ বিদায় হবে? এটা তো ভাববো না। আমরা চাইবো কি যে তাড়াতাড়ি করে উনি সুস্থ হয়ে যাক, সুস্থতার আরোগ্য কামনা করে উনি আবার আমাদের নর্মাল লাইফ করে ফিরে আসুন। তার মানে কি চাইছি আমরা, যে ওর অসুস্থ ব্যাপারটা বা ওর জীবনের যে স্ট্যান্ডটা আছে সেটা যেন খুব ধীরে ধীরে ক্ষয় হয়, নাকে মুখে ক্ষয় যেন না হয়। তাই এই কিছু কিছু এপিসোডের ক্ষেত্রে কিন্তু চর রাশি হলে কিন্তু কোশ্চেন পুরো নেগেটিভ ভাবে কিন্তু তার অ্যান্সার আসে। এটা কিন্তু একটা কিন্তু বৈপরীত্য ব্যাপার বললাম। সব ক্ষেত্রে ভালো যে কোনো এপিসোডের ক্ষেত্রে চর রাশি হলে কিন্তু আমরা ধরে নিই সেই এপিসোডটা বা সেই ইভেন্টটা 50% কিন্তু সফলতা পায়। আর যদি আমরা দেখি যে ওইগুলোর ক্ষেত্রে চর হয়েছে, তাহলে কিন্তু ওই যে এপিসোড গুলো বললাম ওগুলো কিন্তু আস্তে আস্তে অসফলতার দিকে যাবে। এখানে কার বুঝতে অসুবিধা আছে বলুন? ম্যাম না ম্যাম, লগ্নটা দেখবো না? হুম, বলছিলাম যে এটা তো লগ্ন। তো দাঁড়াও। বুঝতে পারেন, আরেকবার বলো, আরেকবার একটু বলো। আমি কোশ্চেন করছিলাম যে এটা কি ম্যাম লগ্নটা দেখবো, যেমন আপনি বুঝালেন যে এখন যদি সিংহ লগ্ন হয়, উনি ছেলের সম্বন্ধে কোশ্চেন করেছেন ফিফথ হাউসটা, তো ফিফথ হাউসটা চট পড়েছে ওটা দেখবো না লগ্নটা দেখবো? এখানে দু জায়গা দেখতে হবে। প্রথম হচ্ছে আপনার এটা না, এটা আপনি একদিনে বুঝতে পারবেন না। এটা যখন আপনি অনেকদিন করতে করতে প্রায় কম করে মাস 6 বা 8 মাস 10 মাস কাটিয়ে ফেলবেন, তখন আপনার অন্তর্দৃষ্টি আপনাকে বলবে। এই কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দৃষ্টি কাজ করাতে হয়, মানে আপনার ভেতরের মন, যেটাকে আমরা বলছি কি আমাদের ইনার মাইন্ড আপনাকে বলে দেবে যে তুমি এবার চর থেকে হিসাব করো অথবা তুমি এখান থেকে হিসাব করো। এটা আমি আপনাকে বলে হয়তো বলছি যে মকর থেকেই দেখবো, মানে সরি ধনু থেকে দেখবো পঞ্চম, কিন্তু কোন কোন চার্ট এমন আসবে আপনি হয়তো সেই টাইমটা কোনোভাবে প্রেডিক্ট করতেই পারছেন না, কিন্তু তখন দেখছেন যে বাবার যে জায়গাটা, বাবা বা মা যে কোশ্চেন করেছে ওই লগ্ন থেকে হিসাব করলে আপনার জায়গা ফিরে আসছে, বা আপনার মোটামুটি একটা কাঙ্ক্ষিত সময় আপনি পেয়ে যাচ্ছেন, যে সময়ের একটা ধারাভাষ্য আপনি পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা কি বলুন তো, এটা হচ্ছে প্রচন্ড প্র্যাকটিসের ব্যাপার, এটা পুরো অঙ্কের মতো। আপনি যত প্র্যাকটিস করবেন তত ঘোড়া এরকম চোখে দেখবে না, বলে দেবেন 15 দিন, 20 দিন, 1.5 মাস, 2 মাস বলে দেবেন। এটা কিন্তু প্র্যাকটিসের বলছি উপরে নির্ভর করে। বলছি এই সব বিচারগুলোই জাতকের লগ্ন চার্ট দেখে হবে নাকি অন্য কিছু? ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট। আপনি এক্ষুনি আমাকে বলবেন আমার বউ খুব অসুস্থ, আমার বউ সুস্থ কবে হবে, আমি আপনার বইয়ের D1 চার্ট দেখার দরকার নেই। যদি আমার মনে হয় তাহলে আমি বলতে পারি যে দাদা একবার আপনি দিন তো একটু D1 চার্টটা একটু অন্তত দশাটা দেখে নিন, মানে আমার বিংশোত্তরের কি দশা চলছে, কি ফেস চলছে, কি অন্তর্দশা চলছে দেখে নিন। সেইটার সঙ্গে আমি এবার ঘোড়া চারটে ট্যালি করব, সেখানে কি হবে আমার ট্যালি করলে সেই যে পার্সেন্টেজটা কতটা সত্যি বা কতটা তাড়াতাড়ি হবে সেই এবিলিটির জায়গাটা আরো স্ট্রং হবে। আর সেক্ষেত্রে আমাকে অন্তর্দশা প্রত্যন্ত দশা দেখতে হবে। জেনারেলি খুব মানে আমরা মোটামুটি কি দেখি, আমরা তো মোটামুটি দেখি ধরুন সূক্ষ্ম দশা অব্দি বা প্রাণ দশা, প্রাণ দশার পরে আরো দুখানা দশা আছে, একটা হচ্ছে অতীত প্রাণ দশা, আরেকটা হচ্ছে অন্ত্যেষ্টি দশা। এইগুলো জেনারেলি আমাদের অ্যাপসে থাকে না। অতীত প্রাণ দশাটা হচ্ছে ধরুন প্রাণের মানে প্রাণ দশার যে টাইম ডিউরেশনটা সেটা থেকে আরো কম। আর অন্ত্যেষ্টি দশা হচ্ছে অন্ত্যেষ্টি দশা হচ্ছে যে মোটামুটি ধরুন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা গেছে, মানে আজকের যে ইয়েটা আছে, মানে ধরুন আজকে ধরুন এক্ষুনি আপনার সাথে আপনার ভাইয়ের একটা তুমুল অশান্তি হলো, তুমুল মানে তুমুল অশান্তি, সে জমি নিয়ে হোক বাড়ি নিয়ে হোক সামথিং কিছু না কিছু নিয়ে একটা মারাত্মক অশান্তি হলো, হাতাহাতি কাটাকাটি মারামারি হয়ে গেল। তারপরে হয়তো নয় পুলিশ এলো, নয় আপনার মামা মাসি কেউ এসে বললো যে এই ভাই তোরা কি করছিস, দুটো ভাই সারাদিন এখানেই তো থাকবি, সম্পত্তি নেই কেন এত অশান্তি করছিস, লোকে হাঁটছে। তার মানে কি ওই যে দুটো যে জায়গা ছিল, যে ডিউরেশন যে ফেজটার মধ্যে আপনাদের এই কাজটা হয়েছে, এই ফেজটা ছিল হচ্ছে অন্ত্যেষ্টি দশা, মানে ওই 1 ঘন্টার মধ্যে যা মারামারি কাটাকাটি হয়ে গেল, তারপরে আস্তে আস্তে কি হলো আবার আস্তে আস্তে ওই জায়গাটা কিন্তু থেমে গেল। তো দশা হিসাব করা হয় কিন্তু ওইভাবে, আপনার ঘোড়া যে চার্ট বেরোলো ওইটার সঙ্গে যদি আপনার মনে হয়
যে না আমি ওটাকে আরো প্রমিনেন্ট করব, আমি যত সূক্ষ্মাতি সূক্ষ্ম করবো, মানে মাইক্রো লেভেলে যাব, একদম মলিকুলার লেভেলে যাব, তখন কিন্তু আমরা দেখবো যে দশাটা, তখন সে যে গণৎকার, মানে ধরি আমি মানে ইন কেস অফ আমি, তখন আমি যেমন করি কি যে আমি একবার গোড়াটা দেখে নিলাম, দেখার পর বলি যে যদি সম্ভব হয় একটু D1টা দিই, D1 এর রাশি লগ্নটা বলুন, একটু দেখে নিই যে D1 এর এখন গোচরে কি চলছে। তাহলে কি আমি ঘোড়া দিয়ে যদি 50% প্রেডিকশন দিই, তার মানে আমি D1 দেখলে ওই প্রেডিকশনটাই কিন্তু 80% সলিড হয়ে যাবে। হুম তোমার বুঝতে পেরেছেন? হুম মানে মহাদশাটা অনেক বছর ধরে চলে, অন্তর্দশাটা তার থেকে কম। মহা- মহাদশা চলে অনেক বছরের, মহাদশা একটা ফেজ বদলাতে পারে। একটা ফেজ অন্তর্দশা তার থেকে কম। অন্তর্দশা হচ্ছে তার থেকে কম। আর আমি যেটা বললাম ওটা বললাম একদম শেষ, মানে 1 ঘন্টার এপিসোড। মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম দশা যাকে বলে আর কি। অতিপ্রাণ দশা, তারপরে অন্ত্যেষ্টি দশা। অ্যাকচুয়ালি এই দুটো দশা কিন্তু আমরা যত না জ্যোতিষে ব্যবহার করি, তার থেকে খুব মানে একদম কি বলবো এক্সক্লুসিভলি তন্ত্র বা তন্ত্রোক্ত কোনো ক্রিয়ার ক্ষেত্রে এই দশাগুলোকে দেখা হয়। আমি এই প্রসঙ্গে এখন যাব না, কারণ এই প্রসঙ্গে গেলে এখনো অনেক কিছু বলার বাকি আছে, ওই প্রসঙ্গে আর ঢুকলাম না। তাহলে গেল হচ্ছে ইথাশা। এবার এই ইথাশার যে কানেকশনটা লগ্নের সঙ্গে 11, কেন 11 ধরি? আমরা ধরি না যে 11 ঘর, সেটা হচ্ছে আমাদের সার্বিক লাভ। আমি যদি বিয়ে করি সেটাও আমার একরকম লাভ, যদি আমার পয়সা আসে সেটাও একরকম লাভ, আমার ছেলে বা মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে সেটাও আমার একরকম লাভ, কেন সম্মান লাভ। পাড়ায় হাঁটলে বলবো যে ওই তো অমুকদার ছেলে ভালো করেছে, তমুকদার মেয়ে ভালো করেছে, আমার লাভ, সম্মান লাভ হচ্ছে, মানে প্রসপারিটি বাড়ছে। তো যে কোনো রকম শুভ কাজ, সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে কি 11th এর সঙ্গে লগ্নের কানেকশন আছে কিনা, অথবা লগ্নেশের সঙ্গে আছে কিনা, মানে লগ্নের যে ঈশ্বর, মানে লগ্নের ভাবপতি বা অধিপতি বা কারকের ঈশ্বর কারকেশ, তার সঙ্গে আছে কিনা। এবং ইথাশাল, এই যোগটাকেই বলা হয় ইথাশাল, যে 11th এর সঙ্গে লগ্নের কানেকশন, তাকে বলি ইথাশাল। যদি তার সঙ্গে দেখি চন্দ্র, মানে চন্দ্র কিন্তু সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব তাড়াতাড়ি দৌড়ায়, ও যদি ওই প্রশ্ন চলাকালীন কেন্দ্র, মূলাত্রিকোণ এসব ভালো ভালো জায়গায় থাকে বা উচ্চস্থ জায়গায় থাকে, এই যে কানেকশন, মানে চন্দ্র উচ্চস্থ প্লাস ইথাশাল, ওই এপিসোড বা ওই ইভেন্টটার পাওয়ার কিন্তু অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। মানে তখন আমরা বলতেই পারি যে একদম এই ইভেন্টটা 10 দিনের মধ্যে হয়ে যাবে। তো মানে পুরো সফল না হলেও এটার একটা আপনি পথ পেয়ে যাবেন, আপনি ওই রাস্তায় দৌড়লি আর 1 মাস কি 2 মাসের মধ্যে ইভেন্টটা সফল হয়ে যাবে। তাহলে ইথাশাল হলো লগ্নের সঙ্গে 11, আর লগ্ন 11 প্লাস চন্দ্র, গুড মুন, মানে গুড পজিশনাল মুন, তাকে আমরা বলছি কি কাম্বুলা। এখানে লেখা আছে একটা কাম্বুলা বলে একটা যোগ লেখা আছে, এগুলো হচ্ছে এক একটা টার্ম, মানে এক্সক্লুসিভলি টার্ম ফর হোরারি। এবার দুটো, এরপরে দেখবেন ইয়েতে লেখা আছে যে দ্রুত গতি আর ধীর গতির গ্রহ, মানে কোন গ্রহটা আগে যায় কোন গ্রহটা পরে যায়। এখন হয়তো এমন একটা কারকের ধরলেন, স্যার আমি এটা বলছি, পেজ নাম্বার বলছি, হোরারি বিচারের মূল ভিত্তি। হুম তো এমন একটা এবার কারকের ধরলেন, সেই কারকের প্ল্যানেটটা হচ্ছে হয়তো শনি, তার মানে শনি খুব ধীরে ধীরে চলবে। তার মানে আমায় যদি এখন কেউ প্রশ্ন করে যে আমার না প্রচন্ড কোমর থেকে পা অব্দি ব্যথা, আমি হাঁটতে পারছি না, কবে কমবে? তার মানে আমার কিন্তু ওখানে ধরে নিতে হবে শনির একটা কিছু রয়েছে। শনিও খোঁড়া, শনিও ধীরে হাঁটে, তার মানে ও আপনারও কি পঙ্গুত্ব নিয়ে আসছে। সারা জীবনের পঙ্গুত্ব মোটেই নয়, টাইম অনুযায়ী পঙ্গুত্ব, সময় ভিত্তিক পঙ্গুত্ব। কিছু লোকের দেখবেন মাইগ্রেশন করে কাজ করতে যায়, মানে তারা সারা জীবন কিন্তু এক কাজে থাকতে পারে না, তো ওদের বলা হয় কি সিজেনিয়াল মাইগ্রেটার, সিজনের বাইরে কাজ করতে যায়। তাই আমাদের জীবনে খারাপ যখন কিছু আসে দেখবেন একটা নির্দিষ্ট সময় বা সিজনের উপর ভিত্তি করে আসে। ঠিক বললাম তো নাকি? হ্যালো হ্যালো, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারবো না। হুম তো এখানে গেল ধীর ধীর গতির প্ল্যানেট, মানে ধীর গতি দ্রুত গতির গ্রহ ইথাশাল হয়ে গেছে। আসপেক্ট, আসপেক্ট বা দৃষ্টিকোণ, মানে ধরুন আমরা যেমন জানি শনির 3টে দৃষ্টি আমরা দেখি, যে 3, 7, 10, বৃহস্পতির যেমন কি দেখি 5, 7, 9। একটা খুব
এক্সেপশনাল দৃষ্টি বলছি, চন্দ্র চন্দ্র কিন্তু অষ্টম দৃষ্টি আছে, এটা কিন্তু গোড়ালিতে বিচার করা হয়, অন্য কোথাও বিচার না করলে চন্দ্রের কিন্তু অষ্টম দৃষ্টি আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে ওটা বিচার্য। এরপরে দেখবেন লেখা আছে দিবাবলী রাত্রি, দেবাবলী আর রাত্রি বলি। দেবাবলী মানে হচ্ছে যে কিছু রাশি আছে, বিশেষ করে যেগুলো সূর্য বৃহস্পতি ওরিয়েন্টেড যে রাশিগুলো, সেগুলো হচ্ছে দিনে বেশি অ্যাক্টিভ থাকে। দিনে বেশি অ্যাক্টিভ থাকে যে রাশিগুলো, সেগুলো হচ্ছে সূর্য, বৃহস্পতি এবং শুক্র ওরিয়েন্টেড রাশিগুলো। আর রাতে অ্যাক্টিভ থাকে কি মুনের যে রাশিগুলো, চন্দ্র, মঙ্গল আর শনি। তাহলে সকালে কি কি গ্রহ রাশি বললাম? সূর্য, বৃহস্পতি। রাত্রে কি কি থাকছে? সূর্য, বৃহস্পতি, শুক্র। আর রাত্রে থাকছে চন্দ্র, শনি আর মঙ্গল। তাদেরকে বলা হচ্ছে কি রাত্রিবলী রাশি। এরপর একটা যোগ আছে দেখবেন নাকাট, নাকাট যোগ। নাকাট যোগ বলা হচ্ছে যে কোনো একটা চার্ট, সেখানে যদি আমি কোনো ইথাসাল না পাই, মানে লগ্নের সঙ্গে 11th এর কানেকশন না পাই, তখন তাকে বলবো নাকাট। মানে বোঝা গেল? কোথাও কি অসুবিধা হচ্ছে হলে কিন্তু বলবেন অবশ্যই, এই জায়গাটা কিন্তু। ম্যাডাম একটা হ্যাঁ, কথা জিজ্ঞেস করি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, লগ্নের সঙ্গে কি বললেন আপনি? আমি বললাম যে লগ্নের সঙ্গে 11th এর যে কানেকশন, মানে 11 হাউস, তার কানেকশনকে আমরা বলছি ইথাসাল বা ইৎসাল। কিন্তু যখন কোনো একটা আমার কাছে হোরারির চার্ট এলো, সেখানে দেখি ইথাসাল নেই, তখন ওটাকে আমরা বলতে পারি কি নাকাট। মানে যে যে চার্টে কোনো ইথাসাল হবে না, তাকে আমরা নাকাট বলি, নাকাট চার্ট বলি, অথবা বলি নাকাট যোগ। এবার এইরকম যে চার্ট গুলো হয়, এই নাকার যোগের যে চার্ট হয়, সেই যোগের মানে যোগগুলো না বেশিক্ষণ স্থায়ী হয় না, মানে খুব একটা, মানে কেউ কোশ্চেন করতে পারে আমার কাছে, কিন্তু কোশ্চেনটা কেটে যায়, মানে ওই চার্ট থেকে আমরা ঠিক মতো প্রেডিকশন করতে পারি না। তাহলে আনপ্রেডিক্টেবল যে চার্ট থাকে তাকে আমরা বলি ইসরাফ। তখন পরে লেখা আছে আনপ্রেডিক্টেবল যে চার্ট, তার নাম হচ্ছে ইসরাফ। মানে এটা যখন তখন এরকম চার্ট আমাদের কাছে আসতে পারে, যে আমরা বুঝে উঠতে পারবো না যে এখানে কি প্রশ্ন হয়েছে। প্রশ্ন তো হয়ে গেছে, কিন্তু আমরা কি প্রেডিকশন দেবো যে হয়েছে কি হচ্ছে না, কি বলবো যে হবে কি হবে না। এখন আমাকে হয়তো বলছে যে কেউ একটা ফোন করে বললো যে আমার বাবা আজকে 3 মাস বিছানায় পড়ে, বিছানায় পড়ে এবার বাবা আজকে ভালো হচ্ছে, কালকে খারাপ হচ্ছে, আবার কালকে ভালো আজকে খারাপ। আমার বাবা কি আদৌ বাঁচবে না মধ্যে? এরকম যদি একটা দোদুল্যমান অবস্থায় কোশ্চেন আছে, তখন তার মধ্যে যদি আমি দেখি ইথাসাল বলে কোনো মানে জায়গা কানেকশন পাচ্ছি না, এবং সব জায়গাতেই ম্যালিফিক কানেকশন, মানে অষ্টম বেশি অ্যাক্টিভ, ষষ্ঠ বেশি অ্যাক্টিভ, 12 নম্বর ঘর অ্যাক্টিভ, তাদের অধিপতি গ্রহ অ্যাক্টিভ, তাদের কারকে অ্যাক্টিভ, সেই ক্ষেত্রে আমরা ওই চারটাকে বলে দেবো কি নেগলিজেবল। মানে আমি পুরো পরিষ্কার, আমি তো বলি যে আমি বিচার করতে পারলাম না, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, আমি বলি। কারণ কিছু কিছু চার্ট এরকম আসে, দেখলেও খারাপ লাগে, কিন্তু মুখ ফুটে বলা যায় না, মানে আমি অন্তত বলতে পারি। তো সেই রকম চারটে বলা হয় ইচরা। এবার দেখবেন আরেকটা জায়গায় লেখা আছে পরে 11 নম্বর পয়েন্টে মুখ প্রশ্ন। মুখ প্রশ্ন মানে হচ্ছে যে এটাকে বলেছি নেগলিজেবল কোশ্চেন। কিরকম? আমার যে কোনো কথা, আমার বা যে কোনো লোক যে গণৎকারের কাছে এসছে, জ্যোতিষের কাছে এসছে, সে যে সময় প্রশ্ন করছে, আমি তো সেই সময়টাকে আগে প্রায়োরিটি দেবো, কারণ এটা টাইম ইভেন্ট, সময়ের গুরুত্ব সবার আগে। তো সেই ক্ষেত্রে হবে কি, ওই সময় যদি দেখছি যে চার্ট আমি তৈরি করলাম, যে চার্টটা আমি এরকম ভাবে কেটে কুটে তৈরি করলাম, এই চার্টে তো আমার একটা চন্দ্রের ডিগ্রি থাকবে। যদি দেখি চন্দ্রের ডিগ্রি 0, চন্দ্রের কোনো ডিগ্রি নেই, তাহলেও কিন্তু ওই প্রশ্নটা করাটাই বৃথা। কারণ চন্দ্র হচ্ছে একটা ফাস্ট মুভিং প্ল্যানেট, এবং ও খুব তাড়াতাড়ি যায়, এবং ও যে কোনো ইভেন্টকে প্রচন্ড তাড়াতাড়ি অ্যাক্টিভ করার চেষ্টা করে। তার মানে আমার যদি কোনো কিছুতে অ্যাক্টিভেশন না থাকে, তাহলে আমার প্রশ্নটা তো বৃথা, আমার প্রশ্নটাকে সামনে এগিয়ে কে নিয়ে যাবে? চন্দ্রের মতো কিন্তু অন্য কেউ দৌড়াতে পারে না, না মঙ্গল না। চন্দ্রের যদি ডিগ্রি না থাকে তাহলে সেখানে কোনো প্রশ্ন উঠবে না, ক্রস হয়ে যাবে। প্রশ্নটাই বৃথা। আপনি আমাকে হয়তো বললেন আমার ছেলে কি একটা গাড়ি কিনতে পারবেন, এবার আমি যখন বললাম যে দাঁড়ান আমি দেখছি বলে যখন ছকটা করলাম, করার পর আমি দেখলাম কি
যে আমার ওখানে যে ওই ছকেতে চন্দ্রের তো একটা ইনস্ট্যান্ট ডিগ্রি থাকে, যেরকম আমাদের জন্ম ছকে বেরোয়, ওই ডিগ্রিটা শূন্য। হয়তো চন্দ্র সেই ঘরে বা সেই নক্ষত্রে সবে মাত্র গিয়ে বসেছে, তখন কিন্তু সেই প্রশ্নটার আমি বলেই দেবো যে এই প্রশ্নটা আপনি হয়তো মন থেকে করেননি, অথবা আপনি এই প্রশ্নটা নিয়ে খুব একটা ভাবেননি, মনে এসে করে দিয়েছেন। মানে মনই হচ্ছে, মানে এখানে যেটা বলি না আমরা, যে মনই হচ্ছে মুখের আয়না, সরি মুখই হচ্ছে মনের আয়না। তো এই মুখ প্রশ্ন আমি দেখেছি যখনই আসে তখনই না যে প্রশ্ন করে তার মুখের অবয়বটা চেঞ্জ হয়ে যায়, কারণ সেটা না যে ঠিকঠাক মতো না মানে নিজে বুঝে উঠতে পারে না যে আমি কি আদৌ এই প্রশ্নটা করতে চেয়েছি নাকি ওই প্রশ্ন। ইতস্তত ভাব একটা কনফিউশন। মানে ওরারই প্রথম লক্ষ্যই হচ্ছে ইতস্তত বোধে, আর মাল্টিপল কোশ্চেন করবো না, দরজাটা একটু দরজাটা ইতস্তত বোধে আর মাল্টিপল কোশ্চেন আমি করবো না। কেন? একই লগ্ন যদি বেরিয়ে যায় আপনার মাল্টিপল কোশ্চেন প্রেডিকশন করতে অসুবিধা হবে। আপনি বারবার দুটো প্রশ্ন করছেন, তাই আমি অন্তত লোককে বলি যে যখন আপনি প্রশ্ন করবেন একদিনে আপনি তিনটেও প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 3 বেলায় 3টে করুন। যেটা যে প্রশ্নটা মনে অনেকদিন ধরে ভীষণ ধাক্কা দিচ্ছে সেটা আগে করুন, তারপরে আপনি কোশ্চেনের প্যাটার্ন সাজিয়ে রাখুন, কোশ্চেনের সাজিয়ে রেখে কোশ্চেন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একবারে সব খাবো করে কোশ্চেন করলে কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব নয়। তো তাহলে ম্যাম যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজার দেখাই, ওনার কাছে বেশি থেকে বেশি একটা অ্যাপয়েন্টমেন্টের টাইম আধা ঘন্টা থাকে, 20 মিনিট থাকে, তো উনি কি আমাকে মানে যদি কেউ ঘোড়া দেখেন আপনার কাছেই আমি দেখাই, আপনি কি আমাকে 3বার সুযোগ দেবেন কোশ্চেন করার? না, একদমই দেবো না। কেন দেবো না? এখানে ব্যাপার আছে, আপনি আমার কাছে দেখাতে যাচ্ছেন আপনার বাচ্চা, আর ঘোড়াটা হচ্ছে পার্টিকুলার একটা ইভেন্ট। বাচ্চাতে আমি তো বাচ্চার দেখাতে যাইনি, আমি পার্টিকুলার কোশ্চেন নিয়ে গেছি আমার ছেলের চাকরি হবে কি হবে না। তাহলে আমি 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 ও কি বাড়ির কাছে পাবে কি পাবে না, হ্যাঁ, এবার 3-4টা কোশ্চেন নিয়ে গেলাম। হ্যাঁ, এবার আমি বলছি, আপনি আমাকে কোশ্চেনে যখন একটা মাল্টিপল শিট দিলেন, মাল্টিপল শিট, দেখলাম ওখানে 4টে প্রশ্ন লেখা আছে, আমি আপনাকে ঠিক প্রথম প্রশ্ন বা 4টের মধ্যে বলবো যে আপনার কোনটা আগে জানা দরকার বলুন তো দিদি। আপনি বললেন আমার 2 নম্বরটা জানা দরকার। আমি কিন্তু ঠিক 2 নম্বর প্রশ্নটাই কিন্তু আপনাকে আমার কাছে যখন উঠছেন তখন উত্তর দেবো, আর একটাও দেবো না। এবার আপনি আমাকে বলবেন আপনি তো 2000 টাকা নিলেন, একটা প্রশ্নের জন্য আপনি 2000 টাকা নিলেন? আমি বলবো না, একদমই না, আমি অবশ্যই 4টে প্রশ্নের উত্তর দেবো, 4 দিনে 4টে দেবো, বা 2 দিনে 2টো করে 4টে। আপনি টাকা আমাকে পেমেন্ট করে দিয়ে গেলেন, এবার আমি আপনাকে বললাম কি 4 দিনের মধ্যে একটা প্রশ্ন যদি হয়ে গেছে আপনার হাতে হাতে 3। কারণটা কি? কারণ হচ্ছে লগ্ন ভেরিয়েশন। লগ্নের ভেরিয়েশন হয়ে গেলে আপনি তো কারকের লগ্নে ভুলিয়ে যাবে তো। আচ্ছা, আপনি ধরুন বললে যে একটা কারণ তো আছে যে আমি কেন 4টে প্রশ্নের অ্যান্সার একদিনে দেবো না, এক দিনে এক একটা দেবো, এটা কারণ তো একটা আছে। কারণ তো আমি আপনাকে বললাম, তার কারণটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে লগ্ন এক হয়ে যাবে, 1 নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে ঘোড়া, এরপরে দেখবেন কিছু একটা পয়েন্ট ওখানে লেখা আছে যে বিশেষ কিছু তথ্য। এই ঘোড়া এমনই একটা টপিক, এটা উচিত, যেটা আগেকার দিনে লোক কি করতে জানেন তো, যারা প্রকৃতপক্ষে জ্যোতিষ নিয়ে কাজ করতো বা জ্যোতিষ চর্চা করতো পুরোনো দিনে, যদি আপনি কোনো পুরোনো বই দেখেন দেখবেন খাতা বই পুঁথি সব নিয়ে না গঙ্গার ধারে চলে গেছে, ওইখানে এরম করে পুঁথিটাকে এরম করে খুলে এরম করে দেখছে, এরম করে লিখছে, কি ব্যাপারটা দেখতো এরম করে লিখছে। বলছে তার মানে এখনের তো এই পরিবেশটা আপনি পাবেন না। ঘোড়া বিকেলের মেন সময়টাই হচ্ছে সকাল 5টা থেকে 8টা ব্রহ্ম মুহূর্ত। কটা লোক ব্রহ্ম মুহূর্তে ওঠে? 6টা থেকে 8টার মধ্যে। হ্যাঁ, এবার যার দরকার হবে সে আরো ঘুরে উঠবে। যারা আগে ঘোড়া বিচার করতো তার আগে তারা নিজেরা মেডিটেশন করতো 1 ঘন্টা। মানে চিন্তা ভাবনা সব পরিষ্কার থাকে, সেইগুলো সেই সময়। হ্যাঁ, আপনি বলুন না, আপনাকে আমি 10 জনের মাঝখানে বসিয়ে দিলাম, আপনাকে বললাম বিচার করতে পারবেন? অনেকে পারেন। আমি বলছি আমি এরকমও হয়েছে যে আমার ঘরেতে 5 জন লোক একসঙ্গে কাজ করছে, আমি একসাথে কাজ করছি, সেটা আলাদা ব্যাপার, কারণ আমার বাড়িতে লোকের সংখ্যা বেশি, আমার ওটা হ্যাবিট হয়েছে।
না না, সেটা কিন্তু আপনি আপনার মনটাকে টোটালি ওই জায়গায় দিয়ে রেখে দিয়েছেন আপনি। হ্যাঁ, মনটা এবার আপনার আপনার বসে, সব থেকে বড় কথা মন আপনার বসে। এটাই এটার কথা। আগে ঘোড়া জ্যোতিষের এমন একটা পার্ট, আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে চন্দ্রকে। যার চন্দ্র যত কন্ট্রোল, সে তত ভালো ঘোড়া রিস্ক। ওটা টোটালি মেডিটেশনের ব্যাপার। শুনে রাখুন, যে যার চন্দ্র যত কন্ট্রোল, সে তত বড় ঘোড়া রিস্ক। আমার চন্দ্র অত কন্ট্রোল নেই, অস্বীকার করে লাভ নেই, বলবো না। আচ্ছা, তাহলে আমি মোটামুটি আপনাদের ঘোড়ার কি কি ভিত্তি বা কি কি টার্ম জানলে আমরা ঘোড়াটাকে ভালো মতো শিখতে পারবো আমি বললাম। এবার দেখুন, কিছু কিছু বিশেষ তথ্য দেওয়া আছে। এখন আমার কাছে কেউ এসে এরকম করে চ্যালেঞ্জ দিয়ে বলছে, একটা প্রশ্ন বলে দিন, একটার জন্য 2000 টাকা দেবো। আমার কিন্তু প্রশ্নের টাইম একদম পাক্কা চাই, জানি না। আমি পরিষ্কার বলবো, ভাই তুই টাকা নেই, তুই বিদেয় হ, আমার দরকার একদম, নেই। এটা একদম বাস্তব কথা। কারণ আমি মানুষ, আমার সম্মান আছে, আমি ভগবান নেই, আমি আমার এনার্জি দিয়ে খেলবো। আমার এনার্জিতে তোর ওরার সঙ্গে লাগবে, তার না হতে পারে। তুই একটা খুনি, একটা খুনির ইয়ে কি আমি করতে যাবো? না সুতরাং আর না না, একটা যে জ্যোতিষ, যে মেজাজ নিয়ে কথা বলবে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে দেওয়া দরকার। যে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করবে, যে ঘোড়া শাস্ত্রের মূল লক্ষ্যটা কোনো চ্যালেঞ্জ করা, আপনার সাথে খারাপ ব্যবহার করা, এবং ফ্রি ফটকায় কাজ করে দিন। একবার কোনো দিন কাজ করবেন না, অন্তত এক শিখে এক কণা হলেও টাকা নিতে হয়। না হলে কিন্তু সেই কাজ, অকাল্পের কোনো কাজ কিন্তু ভালো মতো হয় না। মাথা ঠান্ডা রাখতে হয়, বাড়ি উত্তর করে বসতে হয়, মেডিটেশন করতে হয়, সব ঠিক আছে, কিন্তু আমি কখন কাজ করব না, এটাও তো মাথায় রাখা দরকার। তার মানে আমাকে কোথায় গিয়ে থামতে হবে। ঠিক বললাম তো নাকি? একদম না, এটা একদম বাস্তব কথা। আমি তো সবার সবার কাজ করে দিতে পারবো না, সম্ভব না। কারণ এই অকাল্পের প্রথম কথা হচ্ছে বিশ্বাস, আর গোপনীয়তা, আর হচ্ছে সমর্পণ। আমি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমি মূর্খ একটা। তারপরেও যদি কোনো কেউ আমার কাছে এসে সমর্পণ করে দেয়, যে দিদি আপনি যা বলবেন সেটাই আমার কাছে শিরোধার্য, তার কাজ সবার আগে হবে। 10 দিনের মধ্যে দেখতে হবে তার কাজ হয়ে গেল। কেন, সে তো মন থেকে সব দিয়ে দিয়েছে, একদম ঈশ্বরের পায়ে দিয়ে দিয়েছে, তার কাজ এবং তার এবং কাজ হবে। উপরওয়ালা চাইছে তার কাজটা করতে। অবশ্যই, কারণ ইউনিভার্স দেখছে যে তুমি কতটা সমর্পণ। কারণ দেখুন, আমি ইউনিভার্সের একটা একটা মেম্বার, আমার মধ্যেও কসমিক এনার্জি রয়েছে, আপনার মধ্যেও রয়েছে, রামশ্যাম যদি মধ্যে এখানে যে 20 জন আছে, 20 জনের মধ্যেই রয়েছে। এইবার এই 20 জন অকাল্টে আছি, তার মানে আউট অফ অকাল্ট বা নন অকাল্টের কোনো লোক যদি এসে আমাদের কাছে সমর্পণ করে দেয়, যে আপনারা যা করবেন তাতেই আমি শিখবো, আপনি যদি এক মুঠো মাটি তুলে ফুটিয়ে আমাকে দিয়ে দেন যে এটা রাখতে হবে ঘরে, আমি তাও রাখবো, কিন্তু কিছু করে দিন। আমি হয়তো এক মুঠো মাটি তুললাম, আমার কোনো এনার্জি নেই, ওই যে আমি যে ভালো মনে ওকে দিচ্ছি না, এইটাতেই ও 50% কাজ হয়ে যায়। না, ও তো এটাকে বিশ্বাস বলা করেছে। এটাকে বলা হয় হাত যশ। ও তো বিশ্বাস করেছে, সেইটাই হলো মেন কথা। এইটা আসল কথা, এটাকে বলে পরিষ্কার হাত যশ। আর যারা প্রকৃতপক্ষে হিলিং করে, এক এক ফোঁটাও যদি কারোর হিলিং এর জ্ঞান থাকে বা হিলিং করার ক্ষমতা থাকে, তাদের কাছে ঘোরা ভীষণ ইজি, ভীষণ ইজি। ভালো যারা হিলার, তারা কিন্তু ঘোরারই জানে। এই হিলিংটাই আমাকে শিখতে হবে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, মানসিক তো অনেকক্ষণই মোটামুটি কথাবার্তা বললেন, বার্তালাপ করলেন। এখানে আর যারা যারা আছে তাদের আর কি কোনো প্রশ্ন বা কোথাও কোনো না না, আটকা আমি আছে? আমি আসলে একটু, আমার দিদি একটু সমস্যা ছিল বলে ফোন এসেছিল, আমি বেরিয়ে গেছিলাম। ও কিন্তু আমি আচ্ছা, আবার ব্যাক ঠিক করেছি, আছে। কারণ আমার না ম্যাম, দারুণ ক্লাস হয়েছে, মানে খুবই ভালো লেগেছে। এখনো তো সুস্মিতা দিয়ে আছে মানে সবাই জানবে যে একদম ঠিক ঠিক জায়গায় কাজ হচ্ছে, কারণ কোনো কথা বলছে না যখন। আচ্ছা, যাই হোক, আমি পরের পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, মোটামুটি তো বলেই দিলাম যে ঈশান কোণে বসতে হবে, মস্তিষ্ক ফাঁকা রেখে বসতে হবে, ঋণাত্মক কোনো ভাবনা ভাবলে হবে না, এইসব গুলো চলে গেল। এবার দেখুন, 8 নম্বর একটা, স্যার আপনি একটু এটা ইয়ে করুন। 8 নম্বর যে পয়েন্টটা আছে, যেটা আছে 8 নম্বর পেজে দেওয়া আছে, চন্দ্র থেকে ডিগ্রি নির্ণয় জাতকের। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে বাঁ দিক দিয়ে উঠছে মানে আছে। ও আচ্ছা,
এখানে একটা ছোট্ট পয়েন্ট দেওয়া আছে যে আমার কাছে যে কোশ্চেন করছে তার বয়স কত। ধরুন মানুষটি এখন আমার কাছে কোশ্চেন করছে, মানুষটি কোশ্চেন চলাকালীন যদি দেখি যে চন্দ্রের বয়স, এটা খুব এক্সেপশনাল, সবসময় ঘটে না, খুব খুব রেয়ার ঘটে, চন্দ্রের বয়স দেখলাম যে বয়স মানে কি চন্দ্রের ডিগ্রি হয়তো হয়েছে 24 ডিগ্রি বা 22 ডিগ্রি, তখন আমার মাথায় ধারণা হয়ে যাবে যে মানসিক কিন্তু একজন বিবাহিত মহিলা, ওনার বয়স ওই নিয়ার অ্যাবাউট 55 থেকে 60। চন্দ্রের ডিগ্রি যত 30 ডিগ্রির দিকে যাবে তত কিন্তু প্রশ্ন কারক বা প্রশ্নকর যিনি আছেন, যিনি প্রশ্ন করছেন কর্তার, এক কথায় কর্তার বয়স বাড়বে। যত চন্দ্রের ডিগ্রি 0 ডিগ্রির দিকে যাবে তত কিন্তু না কর্তার না বয়স কমবে। এবার এবার ধরুন আপনি দশম ঘরে কারোর চন্দ্র রয়েছে, তাহলে তার ডিগ্রিটা কত হবে? দশম ঘর এখানে কোনো ধরবেনই না, এখানে ধরার আপনি যখনই প্রশ্ন করুন যেখানে খুশি চন্দ্র থাক, দশমে থাক, লগ্নে থাক, একাদশে থাক, কোনো অসুবিধা নেই, যেখানে খুশি চন্দ্র থাকবে চন্দ্রের ডিগ্রিতে দেখতে, কারণ আমরা জানি তো এক একটা নক্ষত্র 30 ডিগ্রি করে হচ্ছে তো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে 30 ডিগ্রির কত কাছে আর কত পরে, সেখান থেকে বোঝা যাবে যে আমার কাছে যে কোশ্চেন করছে সে বয়স্ক না বুড়ো না মধ্যবয়স্ক না একেবারেই থুপথুরে বৃদ্ধ, 0 সেটা থেকে কিন্তু 6 হলে 12 বছর বয়স, 7 থেকে হলে 20, লেখাই আছে এখানটা, বুঝলাম। বুঝলেন। এবার দেখুন ঘোড়াগণের একটা সম্পর্ক বিশ্লেষণ, সম্পর্কটা মোটামুটি জানেনি। বাবা চন্দ্রের ডিগ্রিটা আরেকবার বলুন ম্যাডাম, চন্দ্রের ডিগ্রিটা আরেকবার বলুন। চন্দ্রের ডিগ্রি বলছি যে ধরুন আপনি একজন অ্যাস্ট্রোলজার, আপনার কাছে কেউ শিখতে এসেছে, ঠিক আছে, এবার আপনার কাছে ধরুন আমি গেছি যে দাদা আমার বাচ্চা পড়াশোনা করছে না, আমার বাচ্চাটা পরে পড়াশোনা করছে বা ঠিকঠাক পড়াশোনা কবে করবে, আপনি বললেন ঠিক আছে দিদি আমি দেখি দাঁড়া, এবার আপনি ছক করে ঘর কাটছেন, দেখছেন এখন কি টাইমিং করলেন, লগ্ন কি করলো, এপিসোড যা 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 হলো আপনি সব বললেন। এবার এই আমি যে প্রশ্ন করলাম তার মানে আমার প্রশ্নের মধ্যে তো 9খানা প্ল্যানেট থাকবে, 9খানা প্ল্যানেটে কিন্তু গোচর, আমি প্রশ্ন করছি মানে গোচর, পরিষ্কার মাথায় নিন, ঘোড়া ইকুয়াল টু গোচর, ঘোড়াতে কোনো D1 আসবে না, D1 আসবে স্পেশাল ক্ষেত্রে, ঘোড়া মানে আজকের গোচর, যেদিন প্রশ্ন করছি সেদিনের গোচর, এটাই হচ্ছে ঘোড়া। তো এই গোচরে তো আমরা প্রত্যেকটা প্ল্যানেট পাচ্ছি। এবার যখন আমি দেখছি যে ওই প্ল্যানেটটা মানে ধরুন চন্দ্রের ডিগ্রি 30 ডিগ্রি, তখন আপনি বুঝবেন কি তার মানে যে ম্যাডাম প্রশ্ন করছে তার বয়স হয়তো 50-এর উপর বা 60-এর কাছাকাছি। এবার চন্দ্রের ডিগ্রি দেখলেন হয়তো 21 ডিগ্রি, তখন বুঝবেন যে না এর 50-এর মধ্যেই বয়স আছে, কারণ আপনি তো আমায় দেখতে পাচ্ছেন না, আমি তো আপনাকে বাই কলিং প্রশ্ন করেছি, বুঝতে পেরেছেন? সব সময় কারেক্ট হবে এটা বলে লাভ নেই, অল টাইম এটা কারেক্ট হবে না, এটা একদম ঠিক। বেশিরভাগ জ্যোতিষীদের দেখি ওরা লাইভে আসছেন, একসাথে কত রকম লোক কোশ্চেন করছেন। দেখুন এবার একটা কথা বলছি, আপনি তো আচ্ছা পরাশরকে লাইভে দেখেছেন আগে বলে, এখন বললে বলবেন যে তখন তো ইউটিউব ছিল, ভিডিওতে লাইভে দেখেছেন, ছেড়ে দিন পরাশর ভিডিও ছাড়লাম, বামা খাপা লাইভে এসছে, কে কোন সাধক নিজেকে প্রচার করেছে? না এখন যে এটা চলছে আমরাও তো অনলাইন ক্লাসই করছি, এখন আমি আপনাকে কোশ্চেন করছি, বাকিরা করছে, সবার তো এজ সমান হবে না, আমি ওটাই বলছি। না কখনোই হবে না, এজ কেন, আমি কি বললাম এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এটা হচ্ছে কোনো সময় মেলে কোনো সময় মেলে না, মিলবেই, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট মিলবেই, বা অকালকে আমি কখনো এরকম করে বুক বাজিয়ে এরকম ড্রাম বাজিয়ে বলতে পারবো না মিলবেই এইভাবে, আমি অর্ডার করে এরকম করে, এটা আমার ইউনিভার্সের ওই কোর্ট নয় এরকম করে মেরে বলবো মিলবেই আমার কথা, কারণ আই এম নট অমনিপোটেন্ট, আমার সেই ক্ষমতা নেই, আমার কেন কোনো জ্যোতিষীরই সেই ক্ষমতা নেই, সুতরাং আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি, অ্যাজাম্পশনের কিছুটা আগে কিছুটা পরে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, বুঝলাম। এবার দেখুন গ্রহগণের ঘোড়া সাম্পর্কিক বিশ্লেষণ, মানে কোন গ্রহ থেকে আমরা কাকে ইন্ডিকেট করি, এটা তো মোটামুটি বেসিক অ্যাস্ট্রোলজির একটা কাজ। দেখুন মুখমণ্ডল মানে ধরুন কোন গ্রহ মানে ধরুন যেরকম ধরুন কারোর মুখ যদি পুরো গোল হয় রাউন্ড ফেস, তার মুখের মধ্যে কিন্তু চন্দ্র এবং শুক্রের প্রভাব বিদ্যমান,
সূর্য সূর্য মঙ্গল প্রভাবক যারা হয় তাদের মুখ দেখবেন একটু চৌকো আর রেডিশ হয়, মানে একটু লালচে প্রভাব বেশি থাকে। যাদের ধরুন বৃহস্পতি বুধ একটু বেশি অ্যাক্টিভ, তাদের মুখটা না গোলের মধ্যে ডিম্বাকার হয়। আর রাহু শনি যদি অ্যাক্টিভ থাকে, আমি প্রচুর রাহুর লোক শনির লোককে দেখেছি, মানে এত দেখেছি ভাবা যায় না। হ্যাঁ, এখানে দুটো কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, কেউ বলে শনির লোক গায়ের রং কালো হয়, কেউ বলে শনির লোকের গায়ের রং ফর্সা হয়। কিন্তু এখানে আমি দেখেছি, আমি প্রচুর শনির লোককে দেখেছি মুখ লম্বা, মুখ লম্বা, থুতনিটা লম্বা, কিন্তু গায়ের রং কিন্তু ফ্যাট ফ্যাটে ফর্সা। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে চন্দ্রকে দেখতে হবে, শুক্রকে দেখতে হবে, পার্সোনাল জন্মছক। শুধুমাত্র শনির লোক মানে গায়ের রং কালো হবে এটা বলা যায় না। এখন এরকমও দেখা যায় চন্দ্রের লোক গায়ের রং ফুসফুসে কালো, কেন? জন্মকালীন চন্দ্রের উপর রাহুর দৃষ্টি ছিল, ম্যালিফিক ভাবে ছিল, ফুসফুসে কালো হয়। আমার চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে, আমার চন্দ্রের সঙ্গে রাহু একসঙ্গে বসে, আমাকে কি দেখে মনে হয় আমি একেবারে কালো? স্যার আমি তো এমনিতেই শনি, ম্যাডাম আমি তো এমনিতেই শনির জাতক, তাহলে তাহলে আপনি কি কালো? সাইকি নিজে কালো তাহলে? তাহলে ম্যাম এটা তাহলে আমার মুখটা কোশ্চেন একটু ছিল যে আমরা তাহলে মুখটা কি একটু করে লম্বাটে বলতে করো পারি যে কারণ আমরা এইটা কি দেখুন, করে এই বলতে যে পারি যে একটা লোক কিসের জাতক, ওর লগ্ন দেখবো, রাশি দেখবো, না ডেট অফ বার্থ দেখবো? না, এখানে প্রথম যেটা আমি করে থাকি সেটা হচ্ছে প্রথম, এটা আপনার কার্যকরী হয় রাশি থেকে, রাশি প্রথম করা কার্যকরী রাশি থেকে, তারপরে লগ্ন থেকে। মানে রাশি হচ্ছে প্রাইম, মানে ধরুন আমার ক্ষেত্রে ধরুন মঙ্গল ঘরে কে বসে আছে দেখবেন না, রাশিটা কার, এক্স্যাক্টলি। আচ্ছা রাশিটা কার, ঘরে জোডিয়াকের কে নাম বসুক, ঘরে জোডিয়াকটা দেখলেই ঘরে প্রুভ হয়ে যাবে। ঘরে ম্যাডাম একজন কেন, ঘরে সবাই বসুক, কোনো অসুবিধা ম্যাডাম নেই। আমার তো সিংহ রাশি। হ্যাঁ হোক না, তার মানে আপনার তো অধিপতি চিন্তা, আপনার গলা দেখুন, আপনার গলা কিন্তু সব থেকে ভোকাল বেশি সবার মধ্যে। তাহলে উনি কি রবির লোক বলতে হবে, এমন করে দেখবো? সঠিক গলা, হ্যাঁ, হ্যাঁ, সঠিক গলা। পুরুষতান্ত্রিক গলা, মানে মেল মেল ক্যারেক্টার বেশি। অথচ কেউ আমি ভয় অথচ কেউ ভয় পায় না আমাকে। হ্যাঁ, ভুল করছি। সূর্যের লোক, সূর্যের লোকজনকে কিন্তু লোকে ভালোবাসে, কেন? সূর্য কিন্তু না আত্মকারক, ভালো, সূর্য সবাই ভালোবাসা আমি প্রচুর পেয়েছি মানে এরা কিন্তু সবাইকে আপন করে নেয়। একদম। কিন্তু দেখবেন মানে সচরাচর ভুল বোঝে কিন্তু অন্যগুলোকে, যেমন বৃহস্পতির লোক, আমি বলছি যদি বৃহস্পতি ক্যারেক্টারের লোক হয়, এরা আমার এরা ধনুরাশি ম্যাম। হ্যাঁ হোক না, কিন্তু এদেরকে দেখবেন, এদেরকে না আবার অনেকে বুঝতেও পারে না, বুঝতে অনেকে পারে না, হয়তো সে ভালো, আমি অস্বীকার করছি না, কিন্তু এদের ভেতরে এরা এরা নয় ঠিক মতো নিজেকে এক্সপ্রেস করতে পারে না, আর নহলে কিছু লোক এদেরকে বুঝতে পারে না। একদম ঠিক চন্দ্রের বলেছেন। জাতক কেমন হবে ম্যাডাম? ম্যাডাম চন্দ্র সম্পর্কে একটু বলুন। এই রে, দেখুন চন্দ্রের জাতক যেটা আমি দেখেছি, এরকম হাত মানে এদের খুব হাত খরুচে হয়, ভীষণ এদের পয়সা বেরিয়ে যায়, এদের সহজে পয়সা ধরে রাখতে পারে না। জগন্নাথদা দেখুন পয়সা এরা খুব একটা ধরে রাখতে না, এটা পারে না। আপনার জন্য নয়, আপনার সূর্য যেমন দেখা হলো সেরকম একটু চন্দ্রও জানতে চাইছি আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলুন না, বলুন। ওরকম নয়, চন্দ্রের চন্দ্রের লোকজন দেখুন, কোন রাশি খারাপ নয়, কোন রাশি ভালো নয়, স্থান কাল পাত্র হিসেবে কিন্তু সব রাশি সব গ্রহ কথা বলে। আজকে যে গ্রহটা আপনার ম্যালিফিক, ছোটবেলায় ধরুন খারাপ এফেক্ট দিচ্ছে, কে বলতে পারে ওই গ্রহই আপনাকে কোনোদিন আম্বানির মতো জায়গা বসে? শুধু আপনার মেনটেনেন্স এর উপর, জ্যোতিষ কিন্তু নিজের লাইফ লেসন মেনটেন করতে হয় ওখানে। ম্যাডাম আপনার ওখানে মতো ফুল চন্দন পড়ুক। ও এবং বর্ষফলটাই হচ্ছে এমন একটা জিনিস, প্রতি বছরে আপনাদের প্ল্যানেটের মুভমেন্ট হয়, তাই কারণ লগ্নচার বর্ষফল আমি গুরুত্বপূর্ণ, বর্ষফলটা একদম তাই, ততটাই গুরুত্বপূর্ণ। এবং এই বর্ষফল কিন্তু সব থেকে ভালো হচ্ছে লাল পিঠা। বর্ষফল যে করতে পেরেছে, বর্ষফলের সঙ্গে দশা অন্তর্দশা মিলিয়ে যে করতে পেরেছে, তাকে আর কারো জ্যোতিষের কাছে যেতে হবে না, সে নিজেরটা নিজেই বসে বসে প্রতি বছর প্রতি মাস ধরে 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 হিসাব করে ফেলতে পারে। এক মিনিট আমি আপনাকে থামাচ্ছি। এই বর্ষফল গণনা এবং এই টোটালটার উপর আমাদের 10ই আগস্ট থেকে একটি ক্লাস আসছে, যেটা আগামী 3 দিনের ডেমো ক্লাস এবং তারপর আমাদের ফুল কোর্স। এই কোর্সে আমরা হাতে বর্ষফল তৈরি করা শিখব, হাতে ধরে বর্ষফল তৈরি করা শিখব, কোনো সফটওয়্যার না, কোনো কিছু না। আগে জ্যোতিষীরা যেরকম হাতে চার্ট তৈরি করতো, আমরাও ঠিক এই বর্ষফল, আগামী 100 বছরের বর্ষফল আমরা হাতে তৈরি করা শিখব এবং পুরোটাই আপনাদেরকে হাতে তৈরি করে দেখাবো।
এটা এতটাই প্রেডিক্টেবল এবং এতটাই এফেক্টেবল, এবং বর্ষফল দ্বারা যা প্রেডিকশন করবেন ইট ইজ 100% রাইট। ম্যাম, ঈশ্বর আমাকে ছাপ দিয়েছিল, লাল কিতাব যাদবপুরে বিক্রি হচ্ছিল। আমি তখন কিছুই বুঝতাম না লাল কিতাব কত সস্তায় পেয়েছিলাম আমি, 80 টাকা দিয়ে মোটা লাল কিতাব। কিন্তু আমি যে এটা আবার কি জিনিস এটা বলে আমি না নিয়ে চলে এসে এখন বুঝতে পারছি। বললে অর্ধেক ডিকোড করতে পারবেন না, বইতে এমন কিচ্ছু বুঝবো ভাষা তার জন্য আমার পড়ার কথা হচ্ছে ওটাকে যদি একবার নাড়াচাড়া করা যায়, পড়ার দরকার নাড়াচাড়াটাই হচ্ছে মেন। তাহলে আপনি বেসিক স্যার একটা রিকোয়েস্ট, এই ক্লাসগুলোর ক্ষেত্রে স্যার আমরা যাতে একটু কাগজ কলম ব্যবহার করতে পারি, একটু সেরকম ব্যবস্থা যদি করে দেন আর কি, একটু রেখে রেখে বলা কিছু চিন্তা নেই, পয়েন্ট করে নিলে আপনার সুবিধা হয় স্যার। দাদা শুনুন শুনুন, চিন্তা নেই। আমি যখন যারা যারা অ্যাটেন্ড করবেন এরপরে আমি লিখিয়েই দেবো। আমি না খুব আমি পিডিএফ অবশ্যই দেবো, দেবো না তা নয়, কিন্তু প্রথম আমি কিন্তু মেন মেন জিনিসগুলো লিখিয়েই দেবো। কারণ আমি পিডিএফ দিলে আমি দেখেছি কেউ পড়ে না, পিডিএফ কেউ পড়ে না। বুঝিয়ে দেবো, লিখিয়ে দেবো সব, তারপরে আমি ডাইরেক্ট পিডিএফটা দেবো। কারণ আপনার পুরো ধারাভাষ্য রেডি, ফ্রিড মুখস্থ, এরপর শুধু দেখবেন আর আপনি মার্কেটে কাস্টমাইজ করে বলে দেবেন লোককে যে আমি একজন হোরারিস্ট হয়ে গেছি, বলতে পারবো। সার্টিফিকেটটা পাবেন সেটা হোরারি অ্যাপ্রুভ সার্টিফিকেট, মানে আপনি তখন আপনার নামের আগে লিখতে পারবেন জগন্নাথ মুখার্জি হোরারি স্পেশালিস্ট। হোরারি একদম, হোরা স্পেশালিস্ট একদম তাই। ওকে স্যার, ওকে স্যার। ক্লাস এমনি কেমন কেমন লাগবে সেটা একটু বলুন, মানে টপিকটা। সত্যি অবশ্য খুবই ভালো, খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আগেই যান। আচ্ছা, তাহলে এবার হোরারির প্রশ্ন যখন হয় তখন কি করে সময়ের গুরুত্ব দেওয়া হয়, মানে সময়গুলোকে কি করে আমরা নিরূপণ করি, কিরকম করে সময় নিরূপণ করে, এখানে আপনারা দেখবেন আমি লিখে দিয়েছি যে লগ্নেশ, লগ্নেশের ওপর দিয়ে কারকেশ, কারকেশের ওপর দিয়ে লগ্নেশ, মানে ধরুন সিংহ রাশির ওপর দিয়ে আমি যুদ্ধকালীন কোনো প্রশ্ন করেছি, মঙ্গল পাস করছে, অথবা সেই সমসাময়িক কালে বৃশ্চিক বা মেষ রাশির ওপর দিয়ে সূর্য পাস করছে। এই যে ট্রানজিশনাল সময়টা, মানে ছোটবেলার অঙ্ক মনে আছে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে গিয়ে কোন সময় দুলনে থেকে এত ডিগ্রি বা এত অ্যাঙ্গেলে সরে যাবে, এই প্রশ্ন কিন্তু আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতিতেও করে এসেছি, আমরা ওই হাইট অ্যান্ড ডিসটেন্সও করে এসেছি, একদম পরিমিতিতেও আমরা করেছিলাম। ঠিক এই যে ম্যাথ, এই যে ম্যাথের যে প্র্যাকটিস কিন্তু এখানে লাগবে, ও ওপর দিয়ে যাবে, ও ওপর দিয়ে যাবে, এই যে টাইমটা, এই টাইমটা মানে কি, এই যে ফেজটা, এই ফেজে কি চলছে, আর এই ফেজ যখন আমরা বিচার করব তখন কিন্তু আমাদের একটুখানি তখন দশাটা লাগবে, মানে আমাদের ট্র্যাডিশনাল যে দশা আমরা দেখি সেটা কিন্তু আমাদের একটু লাগবে, সেটা বুঝিয়ে দেওয়া যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা বা পার্থক্যের অত ভয় পাওয়ার কিছু নেই। দশা বলতে কি অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, মহাদশা? অবশ্যই অবশ্যই মহাদশা বলুন। এবং তারপর ওপরের তো আরো আলাদা রুলস আছে, মানে আমি ওপর সুপারফিশিয়াল বলে যাচ্ছি কি করে হচ্ছে। এবার আমি দেখলাম যে ইথাশাল কি বললাম যে লগ্নের সঙ্গে 11th এর কানেকশন। এখন আমাকে যে কোশ্চেনটা করলো, আমি দেখলাম যে এখন লগ্নের সঙ্গে কানেকশন নেই, কিন্তু আজ থেকে 1.5 মাস পরে কিন্তু ওই প্রশ্নকালীন লগ্নের সঙ্গে কিন্তু তার কারকশী ইথাশাল হবে। আমি মাথায় ধরে বলতে পারি যে আপনার কোশ্চেনটা বা আপনি যেটা জানতে চাইছেন সেটা এখন হবে না, কিন্তু 1.5 মাস পরে দেখবেন ওটা ফলবে। কেন, আমার তো হিসাবটা হয়ে গেল যে ওই টাইমটাই কিন্তু মঙ্গল এর ওপর থেকে যাবে, হয়তো কেউ বলেছে আমার ছেলে খেলতে যাবে ইন্টারন্যাশনাল, ও কি গোল্ড মেডেল পাবে না সিলভার পাবে, জিতবে কি জিতবে না, তার মানে খেলার প্রশ্ন আমাকে মঙ্গল লাগবে, সম্মান রবি লাগবে। তাহলে আমি দেখতে পারলাম যে তখন আমি জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনার ছেলের খেলাটা কোন মাসে বলুন তো, বললো জুন মাসে বা জুলাই মাসে, এখান থেকে দাঁড়ান আমি দেখছি কোন সময়, টাইমটা জেনে আমি ছক করে নিলাম, ছক করে দেখলাম যে ওই টাইমের মধ্যে দিয়ে মঙ্গল এখান থেকে ওখান থেকে যায়। তো যদি আমি বুঝতে পেরে যাই, বলবো যে না এই টাইমে আপনার ছেলে খেলতে পারি কিন্তু জিতবে না। আবার যদি দেখি যে না ওই টাইমের মধ্যে দিয়ে জেতার কানেকশন আছে, যেটা মানে কি লাভ, লাভ মানে 11th হাউস, জিতবো মানে কি পঞ্চমের ষষ্ঠ, মানে কাজের দক্ষতা, স্কিলের দক্ষতা দেখতে হবে ষষ্ঠ, এবিলিটি, আর আমার লগ্নকে লাগবে। তাহলে এই কানেকশন ওই এই কনজাংশনের মধ্যে যখন আমি একটা টাইমে ঢুকিয়ে দিয়ে যখন আমি ঘোড়াটা তৈরি করছি বা ঘোড়ার লিস্টটা তৈরি করছি, সেই সময় কিন্তু আমি টাইমটা এইভাবে প্রেডিকশন দিতে পারবো।
আবার একটা লগ্নটা কখনো থাকবে যখন কোশ্চেন করেছে তখন এটি হ্যাঁ 3 মাস পরেরটা দেখতে। লগ্ন আমি তো মাথায় রাখলাম যে আজকে এই লগ্নটা বেরোবে, যে এখন মেষ লগ্ন বেরোবে। মেষ লগ্ন মানে চর লগ্ন। আমার মাথায় ঢুকে যাবে যে চর লগ্ন প্রশ্ন চলাকালীন হয়েছে, তার মানে ইভেন্ট হবেই, হবেই, হতে পারতো। এবার দেখতে হবে তার সপ্তমে কি আছে, যদি আমার অপোনেন্ট নিয়ে প্রশ্ন হয় বা বর্গ কলিগ, সপ্তম দেখতে হবে না। আমার যেমন কোশ্চেন আসবে আমি সেই হিসেবে হাউসটাকে নির্ধারণ করবো। বর্গ প্রশ্ন, কলিগ প্রশ্ন, পার্টনার প্রশ্ন সপ্তমকে ধরতে হবে। চোট সংক্রান্ত প্রশ্ন, বাড়ি থেকে মালপত্র চুরি হয়ে গেছে, অষ্টমকে ধরতে হবে। আমি লোন পাবো কি পাবো না, আমাকে ষষ্ঠকে ধরতে হবে। আমার কর্মক্ষেত্র কেমন হবে, ফার্স্ট প্রায়োরিটি লগ্নের সঙ্গে দশম। আমি কি জিতবো, আমার এই জেতা বা কোনো কিছু অ্যাচিভমেন্ট, সব সময় প্রায়োরিটি ইলেভেন্থের কানেক্ট। আমি দেশের বাইরে চলে যাবো, গ্রিন কার্ড, ভিসা, তারপরে পাসপোর্ট, এভরিথিং। 1-8 1-12 মাঝখানে যা থেকে থাকুক, মাঝখানে গুলো হচ্ছে ইস্যু। কি জন্য যাবো, ঘুরতে যাবো, খেতে যাবো, হানিমুনে যাবো, পড়তে যাবো, জেল খাটতে যাবো, যা কিছু হোক আমি বাইরে যাবো। এক থেকে বাইরে যাবো, আউট, অ্যাব্রড, একদম একবারে দেশের সীমানার বাইরে। আচ্ছা এই ওইটা যদি মানে এখন আমি কোশ্চেন করলাম আপনাকে, যে আপনি যেটা বললেন আমি বুঝিনি দেখে বলছি ম্যাম, খারাপ হবে না। যে বললো আমি এখন কোশ্চেন করলাম, আপনি বললেন মেষ লগ্ন খেলা, মঙ্গলকে দেখবো দেখবো এক্সাম্পল দিলাম, হ্যাঁ এবার বলো। হ্যাঁ এটাই বলছি যে মঙ্গলকে দেখবো। যদি বললো যে কোশ্চেনে যে 3 মাস পরে খেলা, লাভ হবে কি লস হবে, তা আমি দেখতে পারলাম যে 3 মাস পরে 11th হাউসে যাবে। এখন কিন্তু মঙ্গল আছে আরো 3 হাউস আগে, 28 দিন করে 3 মাস লাগবে ওটাতে যেতে। হ্যাঁ বলতে পারছি না না। ঠিক আছে যাও। হ্যাঁ বলুন। তো 3 মাস লাগবে ওইটাতে যেতে, তো লগ্নটা তো আমার সেমই থাকবে না। আপনি যখনই কোশ্চেন করুন না কেন, হ্যাঁ আপনি এখন আমাকে কোশ্চেন করছেন, আমি কিন্তু আপনার প্রশ্নের উপর, আমরা তো আগামী তো জানতে চাইছি। হ্যাঁ এটাই তো কোশ্চেন। আমি ওই টাইমটা ধরবো না, আপনি আগামীর প্রশ্নটা বর্তমানে করছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ আপনি আগামীর রূপরেখা, ঠিক আছে? না আপনি বললেন যে 3 মাস পরে মঙ্গল যাবে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে মঙ্গল এখন এই রাশিতে আছে, 3 মাস পরে এটা 11th হাউসে যাবে। ওই 11th হাউসটাও তো আমি এখনের সময় দেখেই 11টা বলবো না। হ্যাঁ একদমই তাই, এখনের সময় দেখে বলবো। আমার এখন মানে এখন বর্তমান মানে বর্তমান, এই বর্তমানের গোচরই ওইখানে গিয়ে রেপ্লিকেটেড হবে। আপনি এখন যদি একটা গাছ করতেন, তবেই 3 মাস পরে বড় হয়ে ওটা দেখা যাবে ওটা লঙ্কা গাছের আপেল গাছে আপেল হয়েছে। আপনি তো গাছটাই পুঁতলেন না, আপনি কি করে ফলের বিচার করতে যাবেন? আপনাকে তো গাছ লাগাতে হবে, একদম বুঝলেন? আপনি গাছটা তারপরে জল টল দেবেন, দুটো গোবর সার দিয়ে তার গোড়ায় দেবেন, তবে তো আপনার ভাববেন যে 3 মাস না 6 মাস পরে ফলের বীজ ধরলো, ফুল ধরলো। আপনি প্রশ্ন করলেন না, তাহলে আমি হিসাব তো পাবো না। আপনার প্রশ্নের সময় সময় ওই যে একটা চার্ট আপনার কাছেও রইবে, জ্যোতিষের কাছেও রইবে, দুটো প্রমাণ রইলো। এইবার আপনার 3 মাস পরে যদি না হয় বা হলো না, তখন আপনি এসে আমাকে বললে তখন আমার বলার একটা রাস্তা থাকবে। আর একদম একটা মানে মাথায় কথা ঢুকিয়ে রাখুন, যারাই ওরাই করবে, আজ না হোক কাল, কাল হয় পরশু, আমি সবাইকে বলবো যখন শিখেছেন নিজের জীবনে আগে অ্যাপ্লাই করবেন 1 মাস 6 মাস, 1 থেকে 6 মাস, তারপরে ওনার জীবনে অ্যাপ্লাই করবেন। আগে হাত নিজের জীবনে পাঠিয়ে নেবেন, কেরম করে নিজের ছেলে, নিজের বউ, নিজের ভাই, নিজের ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, এদেরকে করে করে মন থেকে খারাপ করতে হয়ে যাবে। প্রফেশনাল হোরারি করতে গেলে একটা কথা মাথায় রাখবেন, হোরারির কোনো টাইমিং তখনই মেলে না যদি ওই ইভেন্টটাকে বন্ধ করার জন্য আগের থেকে তার উপরে কোনো নেগেটিভ বা ম্যালিফিক ক্রিয়া করা থাকে। বুঝেছেন না বোঝেননি? হ্যাঁ এটা বুঝলাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এটাও তো আপনি শেখাবেন যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আপনার উপর কেউ বাজে ক্রিয়াতন্ত্র করেছে, এটাও ম্যাম শেখাবেন। মুহূর্ত গণনা আছে, আপনি কখন ভয় পাচ্ছেন না পাচ্ছেন, আপনার মানে আপনার উপরে ক্রিয়া করেছেন, মানে আপনার জন্মের সময় আপনার মায়ের উপরে কেউ ক্রিয়া করেছিল কিনা, বা আপনার মাকে কোনোভাবে কোনো স্পিরিট অ্যাটাক করেছিল কিনা, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু
হোরারিতে জানতে পারা যায়। ইভেন হোরারি দিয়ে আপনি কবে দীক্ষা নিচ্ছেন, দীক্ষার তিথি, দীক্ষার মুহূর্ত, দীক্ষার গণ, আপনি কোন তন্ত্র প্রক্রিয়া করতে যাবেন তার দশমাংশটা বিচার করা, আপনি ঘুমের মধ্যে কোনো মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র অভিষিক্ত হবে কিনা, ওই মন্ত্র দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন কিনা, এইগুলো কিন্তু সমস্তটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা যায়। এগুলো কিন্তু আপনি খুঁজে বেড়ালেও D1-এ কিন্তু পাবেন না। হ্যালো, বলছি যে আর কিছু আমাদের এই যে মোটামুটি ম্যাম আজকে যেটুকু বললো বা বোঝালো সেই সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন আছে, নাহলে আমরা পরের স্টেপে যাব। এনি রিলেটেড কোশ্চেন? টপিক মোটামুটি ইন্টারেস্টেড লাগছে তো না? মানে আমাদের আজকের ক্লাস কিরকম লাগলো সবাই একটু মাইক অন করে যদি বলেন। সাধারণ জ্যোতিষের থেকে কি আলাদা লাগছে একটু? না, খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে, অনেকটাই আলাদা লাগছে ম্যাম, অনেকটাই আলাদা লাগছে। আচ্ছা, আমাদের এই কোর্সটি টোটাল 51 ক্লাসের কোর্স হবে, ঠিক আছে? 51। এর সাথে ম্যাম এই হোরা শাস্ত্রের সাথে আরও সঙ্গে কিছু অ্যাডিশনাল কোর্স আপনাদেরকে দেবে। ম্যাম একটু যদি আপনি জানিয়ে দেন এর সাথে সাথে আর কি কি পাবে। মোটামুটি ধরুন হোরা শাস্ত্র যে টোটালটা সেটা তো পাবেন, সঙ্গে পাবেন হোরারির যে আপনার মুহূর্ত, এই যেগুলো যেগুলো আমি বলে গেলাম সেইগুলো, আর যা যা এখানে ডেমো ক্লাসের যা যা টপিক দিয়েছেন সেগুলো ইলাবোরেট ভার্সন। সেখানে আর কিছু মানডেন অ্যাস্ট্রোলজি বা কিছু রাষ্ট্রায়ত্ত জ্যোতিষেরও কিছু টুকটাক জিনিসপত্র পেয়ে যায়। কারণ রাষ্ট্রায়ত্ত জ্যোতিষ আশা করি, জানি না কতজন শুনেছেন, এটা সত্যি অনেক বড় এবং যথেষ্ট কঠিন একটা টপিক। যদিও সব টপিকই কিন্তু ওই 27টা নক্ষত্র, 12টা রাশির ঘর আর 9টা গ্রহের উপরই আবদ্ধ। 9টা গ্রহ আর 27টা নক্ষত্রের বুঝতেই পারছেন। আর এখানে কিন্তু একটা স্পেশাল রাষ্ট্রায়ত্ত জ্যোতিষ করতে গেলে আমাদের একটা অন্য নক্ষত্রকে ধরতে হয়, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। অভিজিৎ নক্ষত্র দুটো ক্ষেত্রে আমরা ধরি, একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত জ্যোতিষের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে তন্ত্রোক্ত কোনো ক্রিয়ার যখন বিচার করবো তখন সেই ক্ষেত্রে আমাদের ধরতে হয়। তো মোটামুটি ভাবে স্যার যেরকম বললেন, যা যা টপিক আছে এই টপিকই শেষ করতে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। কারণ প্রতিদিন মানে যখন যখন ক্লাস হবে এটাকে বুঝিয়ে বলা এবং সেটাকে খাতায় লেখা মানে নট আ ম্যাটার অফ জোকস। কষ্ট হবে একটুখানি। স্টুডেন্টরা এতেই খুশি নয়, এটা আমার একদম পার্সোনাল আপনার কাছে রিকোয়েস্ট, সঙ্গে যদি আরো কিছু একটু দেওয়া যেতে পারে। আমি তো বললাম এই মুহূর্তটা মানে কোন মুহূর্তে কোন কাজ হয়, কোন তিথিতে কোন কাজ হয়, কোন তিথির কোন দেবতা কোন, হ্যাঁ অবশ্যই ষড়শাস্ত্র তো এর মধ্যে ইনক্লুডেড একদম। যার জন্য ষড়শাস্ত্র কি সেটাও আমি একটুখানি এখানে হালকা করে একটা ছোঁয়া দিয়ে গেছি, একটা দেওয়া আছে বলে। তা আমি এখন ওখান থেকে একটুখানি টপিকটা শুরু করব, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু হ্যাঁ। এখানে ষড়শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, এটাকে বলে স্বর বিজ্ঞান, এটাকে সোয়ার বলে, সোয়ার বিজ্ঞান, সোয়ার। হ্যাঁ, তো এটা একদম শুনে রাখুন যারা যারা আছেন, আমাদের দুটো নাক, হ্যাঁ, আর আমাদের নাকে দুটো নাড়ি আছে, একটা ইরা নাড়ি একটা পিঙ্গলা নাড়ি। ইরা নাড়ি হচ্ছে বাম নাককে ইন্ডিকেট করে, পিঙ্গলা নাড়ি হচ্ছে ডান নাককে ইন্ডিকেট করে। বাম দিক মানে মা, মা মানে ডান দিক, ডান দিক মানে সূর্য। আপনারা এটা শুনেছেন কিনা জানি না, আমাদের শাস্ত্র বলছে, আমরা যদিও মানি না, আমি নিজেও মানি না, যখন আমরা প্রণাম করবো ঠাকুর, ইরা মানে বাঁদিক, ইরা মানে বানাকটা তো, ইরা বা পিঙ্গলা ডাক, আমরা যখন প্রণাম করছি না, এই প্রণাম, আমাদের প্রণাম কিন্তু কখনো দেব দেবীর আইকনটাকে করা উচিত না। মানে বলা হয় মহাবিদ্যা বা মহাশক্তির ডান দিক থেকে যত পুরুষ মানে পুরুষ দেবতার উৎপত্তি, বাঁ দিক থেকে হচ্ছে মেয়েদের উৎপত্তি, মহিলাদের দেবীর মানে দেবীদের উৎপত্তি। তাই সেই ক্ষেত্রে যখন আমি কোনো দুর্গা মন্দির যাব, একমাত্র মহাবিদ্যা তাকে আমি সামনে প্রণাম করতে পারি, কিন্তু মহাবিদ্যার পরবর্তী জায়গা দেখাতে, মানে ধরুন আমি লক্ষ্মী ঠাকুরকে প্রণাম করছি, আমি কিন্তু সামান্য বাঁ দিক ঘেঁষে প্রণাম করবো,
আমি হয়তো নারায়ণকে প্রণাম করছি, তখনও কিন্তু আমার সামান্য ডান দিক, কিন্তু শিব সামনে, শিব হলে কিন্তু সামনে। কেন? দুর্গা আদি তন্ত্রের একদম তন্ত্রসার, আগম নিগম বুদ্ধের আমল, ওইখানে সময় থেকে কিন্তু ঘোড়া এসছে। ঘোড়া কিন্তু ফেলে দেওয়ার মতো টপিক নয়। তাহলে ম্যাম তাহলে সূর্যদেবকে যদি প্রণাম করি আমরা, তাহলে কি ডান দিক থেকে করব? একদম একদম ভালো। সূর্যদেব বলুন, মানে কুসুম সংকাশন এই দিক থেকে এরকম ভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এটা জানলাম, এটা তো আমরা জানতাম না, এটা থ্যাংক ইউ বলার জন্য। তো মোটামুটি এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে স্বরশাস্ত্র থেকে আমরা কিছুটা পাই এর একটা আভাস। এবং ঘুম থেকে ওঠার সময় ম্যাম আমাদের বুঝবো কি করে কোন পাটা আগে দেবো, কোন নাকটা করে? দেখুন, একটা কথা শুনে রাখুন, বিজ্ঞান বলছে আমাদের দুটো নাক দিয়ে কিন্তু ক্রমাগত নিঃশ্বাস প্রশ্বাস দেয় না, এটা না সার্কুলার ভাবে যায়, একবার এদিক থেকে এদিকে যায়, একবার এদিক থেকে এদিকে যায়। আপনি যখন নামছেন তখন যদি আপনি দেখে নিতে পারেন, এই যে দেখে নিতে পারেন, বুঝতে পারেন, আর যদি অবশ্যই আপনার সেন্স কাজ করে, শরীর কাজ করে বোঝার মতো। অনেকে বোঝে না যেমন কোন নাক থেকে কি করছে, যে নাক থেকে তার বিপরীত পায়ে নামতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা একটা বিশাল ব্যাপার। আবার অনেকে বলে যে অনেকে আবার দিন ভিত্তিক মেনটেন করে, যে এই দিনে আমি এই পায়ে নামবো, মানে এটা কি বলতে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, তো ব্যতিক্রম, যার পক্ষে যেটা সুইটেবল হয়। আমি যেমন সেটা বেরোনোর, সেটা বাইরে বেরোনোর ক্ষেত্রে আমরা যেটা জানি সচরাচর, যেমন আপনার শনি রবি সোম মঙ্গল ডান পা, বুধ বৃহস্পতি শুক্র বাঁ পা। হ্যাঁ, ওটা আমি যেমন এটা জানি। আমি যেমন সত্যি কথা বলতে গেলে আমি বিছানায় বসেই কিন্তু ইষ্ট নাম করি মিনিমাম 28। সেগুলো সবই তো আমরা করি। এবার নামার সময় যে যেটা স্বরবিকরণ, সেটা আমি জানতাম না। এই জিনিসটা আপনি যেটা বলেন, এটা একটা বিশাল ব্যাপার। ধন্যবাদ। অনেকে আবার নেমে ডাইরেক্ট চলে যায়। আমি যেমন সবাইকে বলি, নেমে আগে মাটিকে একবার প্রণাম করো, কেন তুমি মাটির বুকেতে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, শুরু করলাম। এবং মাটি মানে মঙ্গল, ভূমি কিন্তু জ্যোতিষের ভূমি মঙ্গলকে বলা হয়, যার মঙ্গল স্ট্রং তার পৃথিবীতে সবই স্ট্রং। মাটি বলে না যে পায়ের তলায় মাটি শক্ত করো। এবং একটা কথা বলি, এই যে আমাদের যে টয়লেটের কনসেপ্টটা এখন ওয়েস্টার্ন হয়েছে, এটা খুব খারাপ। আমি সবাইকে বলি, ইন্ডিয়ান টয়লেট ইজ দ্য মোস্ট এফেক্টেড টয়লেট। এটাতে মঙ্গল ভালো হয়। দিনে অন্তত কিছু না পারেন অন্তত 2 মিনিট আগেকার ধরনে আমরা যেভাবে টয়লেট করতাম বা পটি করতাম, সেইভাবে অ্যাটলিস্ট 2 মিনিট বা 1 মিনিট বসুন। কারণ এখন তো আর টয়লেটটা আমাদের সেই জায়গায় নেই, কিন্তু ওইভাবে পাটাকে করে দিনে 1 মিনিট 2 মিনিট বসুন, মঙ্গলের সাথে নিজেকে কানেকশন করুন। এবং এটা মঙ্গলের বছর, এটা করণীয় খুব দরকার। আর এবছর বলবো এটা ক্রমাগত করবেন, তাতে আপনাদের মঙ্গলটা স্ট্রং হবে। এবং যাদের দোষ বা মঙ্গল দোষ আছে, অনেকাংশে এটা খুব ভালো কার্যকরী। তার মানে অর্ধেক হাঁটু মুড়ে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ব্যায়াম করার সময় দেখবেন এই ব্যায়াম যেমন না, ওইভাবে আপনি যদি এটা আপনার কোমরও ভালো থাকবে, কিছুটা কোমর ভালো থাকবে, চর্বি কমবে, সব দিক থেকে ওটা সুইটেবল। কারণ যারা ধরুন মঙ্গলের বছরে যারা খুব বেশি হাঁটাচলা করছে, দৌড়াচ্ছে, মানে ওয়ার্কিং করছে, মানে বডি ঠিক করছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন মানিটারি অ্যাকশন খুব ভালো হয়েছে। মঙ্গল হচ্ছে আগুন, আর টাকা কিন্তু আগুনের সঙ্গে সম্পর্কিত। যাদের মূলাধার চক্র প্রচন্ড ভাবে স্ট্রং বা জাগরিত, তাদের কোনোদিন আর যাই হোক দুটো জিনিসের অভাব হবে না। তাদের মানে কি বলবো, ঊর্জা শক্তি, তাদের ম্যারিটারিয়াল লাইফও যেমন বায়োলজিক্যালি খুব ভালো যাবে, ঊর্জার কোনো এনার্জির কোনো লস হবে না। এবং এরা কিন্তু কোনোদিনও লোনে জর্জরিত হবে না, কারণ লোন হচ্ছে মঙ্গলের কারক, মানে মঙ্গল হচ্ছে লোনের কারক। আর হচ্ছে এদের ক্ষেত্রে অভাব, মানে পয়সা জনিত অভাব, সেটা কখনো কিন্তু সচরাচর এরা বুঝতে পারবে না। তার জন্য মেডিটেশন করে যদি কেউ পারে যে চক্র অ্যাক্টিভেশন করাতে, চক্র অ্যাক্টিভেশনে অনেক রকম রাস্তা আছে যদিও, যাক সেটা সেই প্রসঙ্গে আমি আর গেলাম না, কারণ সেই প্রসঙ্গ গেলে এখন এখান থেকে চলে যাব। তাহলে ইরা নাড়ি হচ্ছে আমাদের যে কোনো কাজকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে। মানে প্রশ্ন আসাকালীন যদি আমি দেখি যে আমার ইরা নাড়ি, তাহলে বুঝবো যে প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে। পিঙ্গলা বলে বুঝতে পারবো যে পিঙ্গলা বলে একটুখানি দেরি হবে, এটাই।
এবার একটা এক্সেপশনাল ব্যাপার বলছি, যে ধরো কেউ আমার কাছে এসে মৃত্যু সম্পর্কীয় প্রশ্ন, যে আমার বন্ধু অসুস্থ, ভীষণ অসুস্থ, সে কি বাঁচবে না মারা যাবে, যদি এইরকম অবস্থা দোদুল্যমান পরিস্থিতি চলে, আর সেই সময় যে প্রশ্ন নিচ্ছে মানে যে জ্যোতিষী, তার যদি পিঙ্গলা নাড়ি অ্যাক্টিভ হয়, মানে সূর্য নাড়ি যদি অ্যাক্টিভ হয়, আর এই প্রশ্ন করতে করতে যে কথা বলছে সে যদি হেরে দুলে এরকম করে দুলতে থাকে বা দুলে যায়, তার মানে কিন্তু যাকে নিয়ে প্রশ্ন করছে, যে অসুস্থ ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করছে, তার কিন্তু জীবন সংকটের একটা ইঙ্গিত আমরা পাই। আচ্ছা, দেখবেন এখানে এই ষড়শাস্ত্ররা বিচারে 5 নম্বর পয়েন্টে লেখা আছে এটা। তো আমরা এরকম ভাবে কিন্তু শুধুমাত্র ষড়শাস্ত্রের মাধ্যমে আমরা বেশ কিছুটা প্রেডিকশন করতে দিতে পারি, যেরকম মামলা মোকদ্দমা, যুদ্ধ চলছে, সে দেশীয় যুদ্ধ হতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, আভ্যন্তরীণ গোলযোগ হতে পারে, কোনো প্রসূতি মহিলার আহ, সন্তান কখন হবে না হবে, সন্তান কেমন আছে, এগুলো কিন্তু আমরা ষড়শাস্ত্রের মাধ্যমে কিন্তু আমরা প্রেডিকশন করতে পারি। এবার আসি আমি, যে এই যে হোরাদের শাস্ত্র বা হোরার মাধ্যমে আমরা কি কি জিনিসপত্র বলতে পারি, মোটামুটি ভাবে কি কি আইডিয়া পেতে পারি। আমরা যেরকম পেতে পারি রোগ, মানে রোগ নিয়ে কত রকম প্রশ্ন হয়। ধরুন আমার রোগ হয়েছে, আমার রোগ কবে সারবে, এরকম প্রশ্ন হতে পারে। আমার হাজবেন্ড অসুস্থ, সে কবে সুস্থ হবে। আবার কেউ হয়তো এরকম প্রশ্ন করতে পারে যে ওষুধ তো খাচ্ছি ম্যাডাম অনেক দিন ধরে, কিন্তু ওষুধটা কি জেনেরিক ওষুধ, কোনোভাবেই তো কাজে লাগবে না। তাহলে আমাকে সেই কিন্তু ওষুধের প্রেডিকশন, মানে যখন আমার কাছে ওষুধ নিয়ে প্রশ্ন আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রশ্ন চলাকালীন 4th হাউস, মানে 4 নম্বর যে ঘর পড়বে, লগ্ন থেকে যে 4 নম্বর ঘর পড়ছে, সেইটাকে আমরা চিকিৎসা বলে ধরবো। যদি কেউ রোগ নিয়ে আপনাকে প্রশ্ন করে, তখন লগ্ন যেটা, সে হবে চিকিৎসক, মানে আমার ডাক্তার ভালো, আমি ডাক্তার খুব ভালো পেয়েছি, তার মানে আপনার লগ্ন একটি। ওই প্রশ্ন করিনি, ওটা দরজাটা দিয়ে যায়, প্রশ্ন করেনি মানে আমার যে ডাক্তার যে আছে, যিনি আমাকে ট্রিটমেন্ট করছেন, সে ভালো। এটা হচ্ছে লগ্ন থেকে দেখবেন প্রশ্ন চলাকালীন, কিন্তু কখনোই আপনার জন্মকালীন লগ্ন নয়, হোরা লগ্নের কথা বলছি। এবার যদি কোশ্চেন আসে যে আমার চিকিৎসা কেমন হচ্ছে, আমি মেডিসিন কেমন পাচ্ছি, মেডিসিন কাজে লাগছে তো, তখন দেখবো 4th হাউস। যদি হয় রোগ নিরাময় হচ্ছে না, মানে আনপ্রেডিক্টেবল ডিজিজ, সব দেখলাম যে কারুর এরকম রোগ সংক্রান্ত 4 এসছে, 7 নম্বর লগ্ন থেকে 7 নম্বরে কেতু বসে আছে, পরিষ্কার বলবো আনপ্রেডিক্টেবল ডিজিজ, মানে 7 নম্বর ঘর থেকে যেটা বিচার করি, সেটা হচ্ছে রোগের প্রাদুর্ভাব, রোগটা কিভাবে মানে কি মাত্রাতে রয়েছে, তার রেট বাড়ছে না কমছে, এটা কিন্তু আমরা দেখবো 7 নম্বর ওরা চলাকালীন 7 নম্বর ঘর থেকে। এবার দেখবো 10 নম্বর ঘর থেকে কি দেখবো, ঘোরাকালীন 10 নম্বর ঘর হচ্ছে রোগীর ইচ্ছা শক্তি, যে রোগী কি চাইছে সুস্থ হতে। কিছু রোগী আছে যারা মানসিক, যতই ওষুধ দিন ও বলবে আমি সুস্থ না, আমার মাথা ব্যথা করছে, সুস্থ কিন্তু আমার ডাক্তারবাবু মাথার তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, কিছু একটা করুন, আমি বমি হয়ে যাচ্ছে, আমি রাত্রে ভূতের স্বপ্ন দেখছি, মনে হচ্ছে হসপিটালে কেউ আমাকে গলা টিপে দিচ্ছে। তার মানে উনি নিজেই কিন্তু জানেন না যে উনি কোন স্টেটে বিলং করছেন। তার মানে ওই ঘোড়া চলাকালীন ওই রকম পাগলাটি হচ্ছে, যদি পাবলিককে নিয়ে কেউ প্রশ্ন করে, সেই তুমি 10 নম্বর ঘরে আমি দেখলাম যে বাড়ির গ্রহ বসে আছে, আমি বলবো যে এই রোগী তো পাগল, রোগী তো নিজেই সুস্থ হতে চায় না, আপনারা কি ঘোড়া ফোড়া নিয়ে ঝামেলা করছেন, ছেড়ে দিন, ও রোগী বেশি দিন লাস্টিং করবে না, ও নিজেই পাগল হয়ে গেছে। তাহলে একটা রোগ সংক্রান্ত প্রশ্ন থেকে আমরা কত রকম প্রশ্ন পেলাম, কেন রোগ, কোথা থেকে রোগ, ডাক্তার ভালো কিনা, ওষুধ ওষুধ চলছে কিনা, বা রোগী করতে চাইছে কিনা। বুঝতে কারোর অসুবিধা আছে? হ্যাঁ, বলুন। মানে বলছি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে কি এই কানেকশন বা সংযোগ গুলো? ঘোড়া লগ্নটা ঘোড়া লগ্নটা মনে হচ্ছে লোকের অসুবিধা হচ্ছে, আমার তো হচ্ছে। ওটা আরো ঘোড়া বিস্তারিত আলোচনা হবে, আজকে জাস্ট একটু বোঝার জন্য যেটুকু বোঝাচ্ছেন ম্যাম, জাস্ট এটা মানে দিয়ে যাচ্ছে। এক্ষুনি যে লগ্নটা হলো, এখনই কথা বললেন
আমাকে বলছেন আপনি হয়তো অনেক কিছু প্রশ্ন করেছে, আমার খুব শরীর খারাপ, আমার ওষুধটা মনে হয় কাজে লাগছে না, ভালো লাগছে না, খাচ্ছি সুগারটাও কমছে না। আমি বললাম, ঠিক আছে দাঁড়ান আমি দেখছি। ওষুধ কাজে লাগছে না মানে আমি হয়তো দেখলাম যে এখন এই প্রশ্ন অনুযায়ী রাশি পড়লো, মানে লগ্ন পড়লো মিথুন লগ্ন, ওষুধ কাজে লাগছে না। তার মানে মিথুন লগ্ন থেকে আমি গুনবো কি 4 নম্বর, মিথুন, কন্যা, সিংহ, সরি মিথুন, কর্কট, কন্যা, সিংহ তারপর কন্যা। কন্যা। এবার মিথুন থেকে 4 নম্বর হলো। এখন কন্যায় কোন গ্রহ বসে আছে? কন্যায় বসে আছে মঙ্গল। এবার আমি বলতেই পারি যে ও কন্যায় তো মঙ্গল, আমি মানুষই দিই। এখন ওষুধটা খাচ্ছেন বটে, কিন্তু দেখবেন আপনার শরীর খারাপ লাগবে ওষুধ খেলে। আমি মানুষই বলবো হ্যাঁ সত্যি ওষুধ তো খাচ্ছি, কিন্তু না এটা ব্লাডের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে হাই প্রেশার হয়ে যাচ্ছে, রাত্রিবেলা উঠে উঠে স্নান করতে হচ্ছে। আমার মনে হচ্ছে ওষুধটা সত্যি চেঞ্জ করতে হবে, পাওয়ার আপ ডাউন করছে, শরীর গরম হয়ে যাচ্ছে, একবার জ্বর আসছে, একবার কেমন যেন লাগছে, মাথা ঘুরে দুদিন আগে পড়ে গিয়েছিলাম। তার মানে বুঝলাম কি রোগ ঠিক আছে, কিন্তু ওষুধের ডোজ আমাকে আপ ডাউন করতে। আমি পরিষ্কার লিখে দিলাম, কনসালটেড উইথ ইওর পার্সোনাল ডক্টর। যান, আমার ঘোরা শেষ, আপনিও ডাক্তারের কাছে গিয়ে ঘোরা করে আসুন গিয়ে। বুঝলাম এবারে। বুঝলেন? হ্যাঁ, ভৌতিক প্রশ্ন শুনে রাখুন। যখন ভৌতিক প্রশ্নটা খুব মানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক হয়, বা ব্ল্যাক ম্যাজিক দুভাবে হতে পারে, একটা মানুষের উপরে হয়, একটা বাড়ির উপরে। বাড়ির উপরে হলে লগ্ন সাপেক্ষে ব্ল্যাক ম্যাজিকটা কি আসলে কি সত্য? এটা নিয়ে এখানে আমি কিছু বলবো না, মানে এগুলোর মানে চাক্ষুষ কি বলবো, সাক্ষী বলতে পারি তো আমি, সুতরাং এগুলো নিয়ে আমি কোনো কথা এখানে বলবো না। এটা এমন টপিক না এই ঘোড়াকে হার মানিয়ে দেবে। আচ্ছা, না কেন আমি এরকম প্রশ্ন অনেক দেখছি তো, সেই জন্য আমি এই প্রশ্নটাই বললাম। মানে সকালবেলা আমি ফেসবুকে এই জিনিসগুলো দেখছিলাম। বল। যখন ঠাকুর আছে তার মানে ভূত আছে, এটা ধরে নেবেন, তার আছে। তো সেই ক্ষেত্রে ধরুন আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনি রাতে ঘুমাতে পারছেন না, আপনার বুকে ব্যথা করছে, আপনার মাথা ঘুরছে, আপনি দেখছেন ওষুধ খাচ্ছেন কোনো কাজ দিচ্ছে না, এবার আপনি আমার কাছে এলেন, কি হয়েছে ম্যাডাম, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগে, দেখুন তো কেউ কিছু কিছু করেছে কিনা। আমি হয়তো দেখলাম, আমি দেখে বললাম যে আমাদের কি কি ম্যালিফিক ঘর আছে, 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর। আমি বললাম ও বাবা মানসী, এই দেখুন আপনার এই তো এখন কোশ্চেন করেছেন তো, আপনার লগ্নের অধিপতি অষ্টমে গিয়ে দেখুন আপনার কোনো পাশাপাশি প্রতিবেশী শত্রু আবার এইসব কার্যকলাপ কেউ জর্জরিত আছে কিনা। আপনি হয়তো বললেন ভাবছি হয়তো আপনি পরে ভেবে আমাকে বললেন, ও দিদি ওই তো টুম্পার মা আছে না, টুম্পার মাকে দেখতাম, ওই এক কার কাছে সাধু বাবার কাছে যেত, বাড়িতে একটা লোক আসতো, জানি তাদের মনে ওই কিছু করেছে। মানে এই যে কানেকশনটা, এটা হচ্ছে লগ্নের যে ঘোড়া লগ্ন, মানে ইনস্ট্যান্ট যে লগ্ন করছে, সেই লগ্নের সঙ্গে যদি অষ্টম ষষ্ঠ 12 এর যদি কোনো কানেকশন থাকে, বা অষ্টম লর্ড লগ্নে বসে, লগ্ন লর্ড অষ্টমে বসে, ওই ইনস্ট্যান্ট কিন্তু মানে ঘোড়ার ক্ষেত্রে বলছি, জন্মকালীন নয়। কেন জন্মকালীন ব্ল্যাক ম্যাজিক জীবনে হয় না, ব্ল্যাক ম্যাজিক জীবনে চলতে চলতে আপনি যত কর্ম করবেন, আপনার কর্ম পথটাকে অন্তরায় হয়ে অবরুদ্ধ করার জন্য লোকে কিন্তু এই অসভ্যতম আগ্রামগুলো করে। যে কোনো ব্ল্যাক ম্যাজিক মানে এখন সেই লেভেলে ব্ল্যাক ম্যাজিক করার মতো সেই লোক নেই, কিন্তু তথাপি যে কোনো নেগেটিভ পূজা কিন্তু 6 মাসের বেশি খুব একটা কার্যকরী হয়। হ্যাঁ, তবে কি খুব মারাত্মক ভাবে হলে কিন্তু আপনাকে 6 মাসের মধ্যে শয্যাশায়ী করে দিতে পারে, 6 মাসও লাগবে না, 3 মাসে বা 6 সপ্তাহ সেই হতে পারে। শুধু তাই না, মেরে ফেলে ম্যাম। এটা আমার বাস্তবিক চোখে দেখা। বলুন। ডাইরেক্ট যদি সেই লেভেলে যদি ক্রিয়া করে দেওয়া যায়, ও মরে যাবে, একদম মরে যাবে, কিছু করার নেই। আমার একটা কোশ্চেন ছিল যে একজন লোক কি নিজের ঘোড়াটা দেখতে পারে? তাহলে আমার তো সবসময় অন্যজনের কাছে যেতে হবে। আমি তো নিজের দেখার জন্যই বললাম, কিন্তু এবার এখানে ব্যাপার আছে। ধরুন কোশ্চেনটা কাকে করবো আমি বলছি, আপনি জ্যোতিষী, হ্যাঁ, এখানে আপনাকে নিজে প্রশ্নকার, নিজেই জ্যোতিষী, এই হিসেবে কিন্তু নিজের মধ্যে একটা ডুয়াল ক্যারেক্টারকে তৈরি করতে হবে। এটা যদি আপনি তৈরি করে নিতে পারেন, তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, নাহলে আপনি ভুলিয়ে যাবেন।
একদম। তাহলে ম্যাম একটা কোয়েশ্চেন আমার মনের মধ্যে 3-4 দিন ধরে আসছে, তো কখন আমি এটা নিয়ে বসবো ওই সময় ঘোড়াটা দেখবো এমনই কি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন খুব মনের মধ্যে স্পিন করবে যে আপনি থাকতে পারছেন না, আপনার ঘুম হচ্ছে না, তখনই আপনি না এবার আমাকে দেখতেই হবে ওরা, এবার আপনি চাট খুলবে। আচ্ছা। আমি তো আমার যদি কিছু মনে হয় তখন তো আমি নিজেই দেখি। আমার যখন মনে হয় একটু আনপ্রেডিক্টেবল, একটু ঘেঁটে মাথা টাইপের লাগে, তখন আমার স্যারকে জিজ্ঞেস করি, স্যার একটু আমার অবশ্যই আমি দেখার পরে স্যারকে বললাম স্যার একটু দেখবেন, মনে হচ্ছে কোথাও একটা হয়তো মেবি কিছু একটা আছে। এবার গন্ডগোল হো গিয়া। অবশ্যই তার দূরদৃষ্টি আরো বেশি, কারণ আমি বাংলায় সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি করি, আর সে দীর্ঘদিন সাউথ ইন্ডিয়া থেকে শিখে এসছে, তার জ্ঞানও বেশি। তো তাকে এবার বললাম, সে বললো আচ্ছা এইখানটা মনে হয় এমনটা হতে পারে, দেখ 10-15টা দিন দেখ, যদি না হয় তাহলে এই কোশ্চেনটা নেগলিজেবল হয়ে যায়। কারণ জল রাশিতে যদি কোনো গ্রহ বা যদি কোনো লগ্ন পড়ে, আমরা ধরেই নিই ওটা কিন্তু দেরিগুলোও কিন্তু ওটা অ্যাক্টিভ হবে, কিন্তু যদি স্থির রাশি হয় তখন কিন্তু সেগুলো অ্যাক্টিভ হতে চায় না। আচ্ছা, একটা কথা ছিল, যদি কারো যদি রাশি যদি খুব স্ট্রং হয়, তাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, সেই ব্ল্যাক ম্যাজিক কি মানে তাকে কার্যকরী হবে? শুধু রাশি স্ট্রং দেখলে হবে না, রাশি স্ট্রং দেখতে হবে না, দেখতে হবে যে এবিলিটি, মানে আপনার জন্মকালীন ষষ্ঠ ভাব কতটা স্ট্রং আছে, আপনার জন্মকালীন অষ্টম ভাব কতটা স্ট্রং আছে। যদি আপনার অষ্টম ভাব প্রচন্ড স্ট্রং থাকে, ওই আপনার পেছনে যে বাস গেছে তার 4 গুণ বাস কিন্তু তার পেছনে গিয়ে ঢুকবে। শুধু রাশি স্ট্রং দেখলে হবে। বুঝলাম। আর তারপরে যদি আপনার যদি নিজস্ব কিছু কাজ করা থাকে, মানে আপনি হয়তো বুঝতে পারছেন যে আমাকে সাম 1% এফেক্ট করছে, আপনি হয়তো নিজের কাটা বা নিজের উপর থেকে নিজের বিষটা নিজে ঝেড়ে ফেলার মতো ক্ষমতা রাখেন, বেরিয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আর যদি এখনো একটা মানুষ যদি ধরুন 3 দিন থাকে, 3 দিন পর তাকে আস্তে আস্তে ঠিক করে দেওয়া যায়, এরকম কারো ঘটনাও ঘটেই। আমি বলছি আমার এটা লাইফ লেসেন, ছোট্ট করে একটা লাইফ লেসেন বলে যাচ্ছি। আমার সঙ্গে 3 মাস ধরে একটা ঘটনা হয়েছে। কি ঘটনা হয়েছে সেটা আমি বলবো না, কেন হয়েছে বলবো না। আমি এতটুকু ফিল করেছি যে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা অন্য কিছুর কারসাজি নয়। পরিষ্কার আমি পজেসড হয়েছিলাম। পরিষ্কার পজেস মানে বোঝেন তো, মানে নেগেটিভ এনার্জি আমার উপরে হাবি হয়েছিল। ওটা আচ্ছা, 2.5 দিনের বেশি থাকিনি। একদম 2.5 এপ্রিল থেকে 3 দিন, আমি তো বলেই দিলাম 2.5 থেকে 3 দিনের বেশি থাকে না। হয়েছে হচ্ছে এপ্রিল মাসে, মে মাসে, জুন মাসে, এবং বিশেষ করে মে মাসে প্রভাবটা বেশি পড়েছিল। সারাদিন আমি সকাল থেকে দৌড়েছি, সারাদিন দৌড়েছিলাম, মানে আমি ক্লান্ত ছিলাম, এবং তারপরে চেম্বার করে গঙ্গা পেরিয়ে যখন রাত্রে বৃষ্টি মিলিয়ে বাড়ি গেছি তখন বাজে প্রায় 11টা। মানে রাত্রি যত বাড়ে শনির প্রভাব বাড়বে, রাহুর প্রভাব বাড়বে, অন্ধকারের প্রভাব বাড়বে। একদম। এবার এবার সেই ক্ষেত্রে যখন আমাকে ছেড়েছে, আমার দুদিন ধরে খুব শরীরটাও খারাপ ছিল। যখন ছাড়লো পরের দিন আমার ওই বিশ্ব বাংলা আছে না, আমাদের বিশ্ব বাংলা কনভেনশন তো ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল অফিস থেকে। আমি এবার স্নান করে শাড়ি টাড়ি পরে বেরোবো, আমি স্নান করার পরে দেখছি আমার মুখের এখানটা শুধু জ্বালা করছে, ক্রিম দেওয়ার পর থেকে এত জ্বালা করছে বুঝতে পারছি না কেন। আয়নার সামনে এসে দেখলাম পুরো এইরকম করে 6টা, মানে এদিকে 3টে এদিকে 3টে, এরকম ডিপ করে দাগ ছিঁড়ে দিয়েছে। একদম এরকম করে ধুয়ে বেরিয়ে গেছে। না, এই যেমন আমি একটা ঘটনা দেখছি, যখনই আমার মেজ বৌদি মানে আমার গৌরব স্যার জানেন, আমার মেজ বৌদি দূরে থাকে এবং তার বউটা খুবই উদ্ভ্রান্ত, মানে আমরা কিছু করেছি কিন্তু সে কখনোই শোনে না কোনো কথা। যখনই ওদের বাড়িতে কোনো সমস্যা হয়, আমি কিন্তু ঘরে অসুস্থ হয়ে পড়ি। এবার বলছি কেন, পরের দিনকে যখন আমি শুনি যে ওদের বাড়িতে এরকম অসুস্থ, তখন আমি বুঝতে পারি যে আমি তো এরকম অসুস্থ হওয়ার মানুষ না, তার মানে ওখানে ঘটনা করে তার প্রভাবটা এসে পড়ে গেছে আমার দিকে। এটা হয় হচ্ছে একটা অরা কানেকশন থেকে হয়, মানে ধরুন বলে না সন্তানের কিছু হলে মা যত দূরে থাকুক মায়ের নাড়িতে টান পড়ে, বুঝতে পেরে যায়। এটা আপনি যদি খুব কারোর সঙ্গে মেশেন, আমাদের যে অরা থাকে ওটা আমার দাদা বৌদি, তো ওরা আমাকে খুব ভালোবাসে, ওই যে মনের টানটা আছে এটা হয়। আর এই যে কেন ধরে, এখানে কেন ধরে বা সবার মধ্যে কেন, এই প্রশ্নটা উত্থাপন, মানে আমি যখন নিজে খুঁজে দেখলাম যে যেহেতু আমার বৃশ্চিক রাশি হচ্ছে নর্মাল জোডিয়াকের অষ্টম। অষ্টম মানে অষ্টম থেকে কিন্তু বুদ্ধবিদ্যার বিষয় হয়। অষ্টম মানে চন্দ্র, আমি দেখেছি যতবার চন্দ্র
প্রতিবার ট্রানজিট করতে গিয়ে কুম্ভ রাশির ওপর দিয়ে গেছে, ঠিক রাহু ট্রানজিট হচ্ছে যখন, কারণ আমার কিন্তু জন্মকালে রাহু চন্দ্র একসঙ্গে। এবার যতবারই ওই কুম্ভর উপর দিয়ে গেছে, ঠিক কুম্ভতে ঢুকে যে 2.5 দিন থাকে, ওই 2.5 দিনই কিন্তু আমার সঙ্গে ছিল। যেই কুম্ভ থেকে ছেলে মিলে চলে যায়, আমি কিন্তু আবার ফ্রি হয়ে যাই। এবং সবথেকে কথা ওই দাদা মানে দাদার বউ আমাকে দাদার ছেলের বউ আমাকে থ্রেট দিয়ে বলছে, তুমি যতই ভালো করার চেষ্টা করো কেন আমি ওদের ভালো করতে দেবো না, ওদের ওদের সবাইকে আমি ক্ষতি করবই করব। মানে ওর আমার উপর একটা ভয় আছে, আমি বুঝতে পারলাম। সেটা আলাদা, সেটা তো ম্যান টু ম্যান মানে মানসিকতার উপর নির্ভর করে। না না, এবং প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা ওর বাপের বাড়ির দিকে চলে যায়, গিয়ে কোনো না কোনো কারণ ঘটিয়ে আসে, আমি বুঝতে পারি সেটা, এই আর কি। ঠিক আছে, আগে কন্টিনিউ করি। হ্যাঁ, অন্য টপিকের মধ্যে যাচ্ছে, এটা আর আমি এখন এখানে অন্য জায়গায় যাওয়া ভালো। আমাদের আজকে যে ডেমো ক্লাস ছিল এখানেই আমরা শেষ করছি। আচ্ছা, আমাদের আমি স্যার একটু বলে নিয়ে শেষ করে দিই। তাহলে আমরা রোগ প্রশ্ন আমরা মোটামুটি দেখলাম যে রোগ প্রশ্ন দিয়ে আমরা একটা উদাহরণ করলাম, যে এরকম ভৌতিক, তারপরে পরপর দেখবেন টাকা ফেরত। টাকা কি কি আমরা জানতে পারবো, অবশ্যই এগুলো টেকনিক আছে, আমিও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কারণ যেহেতু প্রথম দিকে আমাদের আলোচনা করতে গিয়ে বোঝা থেকে অনেকটা সময় গেছে, আশা করি সবাই সেটা বুঝতে পেরেছে। তো লোন প্রশ্ন, চাকরির পদোন্নতি, আমি সম্পদশালী কবে হব, কতটা হতে পারবো, দেশীয় যুদ্ধ, ইভেন ধরুন ম্যাচ, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, আপনি এই দলের হয়তো সাপোর্টার, অন্য লোক হয়তো অন্য দলের সাপোর্টার, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, কে জিতবে, এইসব প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। বিবাহের সময় নিরূপণ, বিয়ে কেমন হবে, আমার হাজবেন্ড কেমন হবে, আমার হাজবেন্ডের বাড়ি কেমন হবে, হাজবেন্ড আমার পক্ষে কতটা সুইটেবল হবে, সে কি আমাকে স্বাধীনতা দেবে না স্বাধীনতা দেবে না, আপনার বিয়ের পরে আপনার সন্তান কটা হবে, আপনার কি যদি মিসক্যারেজ হয় সেটা কি মাল্টিপল মিসক্যারেজ হবে নাকি মাল্টিপল সন্তান হবে, এই যে ব্যাপারগুলো, সন্তান কি আদৌ গর্ভের সন্তান কি রিটার্ডেড হবে, মানে ধরুন একটুখানি মেন্টালি পেশেন্ট হবে বা অন্য কিছু হবে, এই যে ব্যাপারগুলো কিন্তু আমরা মোটামুটি ভাবে দেশের বাইরে কর্ম, এগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু ঘোরার মাধ্যমে দেখতে পারি। এবং যখন আমরা দেখব, আমি সবাইকে সাজেস্ট করি আগে ঘোরাটা ভালো করে শিখে নাও, শিখে নেওয়ার পরে কিন্তু অবশ্যই ওটাকে D1 এর সঙ্গে ট্যালি করে দেখো। এবার একদম লাস্টে আমি ছোট্ট করে উপসংহার দিয়ে শেষ করব, কারণ আমাদের মোটামুটি অনেকটা সময় চলে গেছে। এই যে হোরা, এটা তো একটা যথেষ্ট হোরা বা হোরারই যদি অতি প্রাচীন একটা পন্থা। তো এখানে আমরা দুটো শাখা পাই, আমরা যেমন বুদ্ধি হোরা করছি, সেমনি কিন্তু যারা আধুনিক করে, আধুনিকে কিন্তু কেটি হোরা বলেও কিন্তু একটা হোরা আছে। এছাড়া নারী হোরা আছে, যারা নারী সিস্টেমে কাজ করে তাদের নারী হোরা আছে, যেটাকে আমরা এক কথায় কাষ্টা হোরা বলি। আরেকটা আছে জামাকল বা আরুধা সিস্টেম আছে, ওটা ওয়ান কাইন্ড অফ ঘোড়া, ওটা আরো স্ট্রং ঘোড়া। আরুধা সিস্টেম সব থেকে বেশি কার্যকরী হয় হচ্ছে নেগেটিভ প্রশ্নকে নেগেটিভ ভাবেই কিন্তু একদম প্রতিষ্ঠা দিতে। ঠিক এই যে ব্ল্যাক ম্যাজিকের যে কোশ্চেন গুলো, কেউ বাঁচবে না মরবে, এই কোশ্চেন গুলো আরুধা জামাকলে ভীষণ ভাবে পাওয়া যায়। আর একে মানে এই আরুধাকে সিগনিফাই করার জন্য একটা টার্ম ইউজ করি, ওটাকে বলা হয় ছত্রম। ছত্র মানে ছাতা, ছত্রম বলে একটা টার্ম আছে, ওটা আরুধার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আরেকটা আছে রামাল সিস্টেম হচ্ছে এই শকুনির যে পাশা আছে ডাইসের মতো, এইরকম ধরুন, এরকম একটা ধরুন ডাইস, এটা ধরুন একটা পেন থেকে অ্যাজ এ ডাইস ধরে নি, এরকম করে দুটোকে এরকম করে নিয়ে এরকম একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে এরকম করে ফেলে দিতে হয়, দেওয়ার পর ওখানে নির্দিষ্ট ডিজিট বেরোয়, সেগুলোকে গুনে গুনে আপনার প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয় শকুনির পাশা যে সিস্টেম আছে সেই সিস্টেমের উপরে। এবং এছাড়া এগুলো তো মোটামুটি এগুলো সিস্টেম ঘোরা গেল, এছাড়া এই সিস্টেমের মধ্যে একটা থাকে পুষ্পস পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট ধরে ধরে কিন্তু বিচার করা হয় অনেক সময়। এবং বাড়ির ক্ষেত্রে যদি আমরা ঘোরা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুষ্পস পয়েন্টটা ব্যবহার করব, যেখানে টোটাল বাড়ি হোম ডোমেন সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা ঘোরা করতে পারি। মানে আমার বাড়ি কবে রং করলে ভালো হয়, আমার বাড়ির এদিকে কাঠের জানলা আছে, এটাকে আমরা চেঞ্জ করে কবে কি করতে পারি, মানে রিলেটেড উইথ বাস্তু।
এছাড়া রাষ্ট্র বিষয়ক যখন আমরা কিছু দেখবো সেই ক্ষেত্রে হোরাতে আমরা কি কি পাবো? সর্বত ভদ্রমন্ডল, ত্রিকাল দীপিকা, সূর্য কালানান চক্র, কোটা চক্র। কোটা চক্র হচ্ছে একটা মানুষ হসপিটালে ভর্তি আছে, মরে যাবে কি যাবে না এটা ঘোড়া যেমন দেখতে পারে, তেমনি কোটা চক্র দিয়েও কিন্তু নক্ষত্রে ঘোড়া আছে। সেই বিচার করে সেখানে আমরা কিন্তু অভিজিৎ নক্ষত্রকে ধরবো, শোভনা নক্ষত্র আর উত্তরসারা মাঝখানেতে, সেইটা ধরে আমরা কিন্তু বিচার করবো। তো তাহলে আমি মোটামুটি লাস্টের দিকটা একটু তাড়াহুড়ো করে মানে মানে যতটা সম্ভব টেনে ধরার চেষ্টা করলাম। আপনারা second class এর যে জিনিসটা ওটা আশা করি তাদের থেকে অবশ্যই পেয়ে যাবেন। আপনারা দেখবেন, যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকেও স্যারকেও জানাবেন। তো আমার পক্ষ থেকে যতটুকুনি দেওয়ার বোঝানোর চেষ্টা করেছি, আর বাকিটা স্যারই আছেন, স্যারই এবার বলে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটি ক্লাসকে প্রতিস্থাপন করার জন্য। আশা করি আমার এখানে যারা উপস্থিত আছে তারা আজকে খুবই আনন্দিত এবং আজকের ক্লাসটা করে তারা সত্যিই খুব গ্ল্যাড। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বললাম না ভুল বললাম যে আজকের ক্লাসটা করে আমরা খুব আনন্দিত? একদম একদম ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। দেখুন এই ক্লাসটি আমাদের আগামী সোমবার থেকে শুরু হবে। বলছি একদম ঠিক কথা। এই ক্লাসটা আমাদের আগামী সোমবার থেকে শুরু হবে, সপ্তাহে 2 দিন থাকবে আমাদের ক্লাস। টোটাল 51 ডেজের ক্লাস হবে, মানে 51টা ক্লাস আমাদের টোটাল অনুষ্ঠান হবে। যদি দরকার পড়ে এটা আরও 4-5টা এক্সটেনশন হতে পারে। আচ্ছা, এর কোর্স ফি রাখা রয়েছে আপনাদের সাথে এবং সবার যাতে এটাকে অ্যাফোর্ডেবল হয় তার জন্য মান্থলি ফিস রাখা হয়েছে 789, অনলি 789। এটা 6 মাসের কোর্স, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন ফিস যারা ক্লাসটা করবে অনলি 500। আর প্রথম মাসে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 789 টাকা প্লাস 500 টাকা। তারপর থেকে প্রতি মাসে 789 টাকা। আর কেউ যদি এককালীন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে 3579, এককালীন পেমেন্ট করলে 3579। ওকে, এনি রিলেটেড কোশ্চেন, পেমেন্ট লিঙ্ক বা পেমেন্টের জন্য যে ফোনপে জিপে নাম্বার সেটা হচ্ছে 9051383237, আপনারা পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর আপনাদের গ্রুপেও আমি পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো, বা কেউ আমাকে ডাইরেক্ট কল করতে পারেন এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে। ওকে, এনি কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। যার কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9051383237-এ। আমাদের দেখা হচ্ছে আগামী দিন রবিবার দিন আমাদের লাল কিতাবের যে 3 দিনের যে ডেমো ক্লাস সন্ধ্যে 8টা থেকে শুরু হবে। ধন্যবাদ, আজকের মতন এখানে। গুড নাইট। গুড নাইট।